আচ্ছা, আমরা একটু সিলেক্টটা করে নেই অ্যাডমিনের যে টেমপ্লেট। প্রথমে ওনারটা একটু দেখেন, সিএসএস ফন্ট জেএস ইমেজেস। আচ্ছা, যাই হোক, ফার্স্ট স্ক্রিনটা হচ্ছে এরকম লগ ইন স্ক্রিন। আমি যেটা বলেছিলাম যে নিচের দিক থেকে এসেছে, উপরের এই ডিজাইন, এটা একটা ডিজাইন যে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আচ্ছা, আর ভেতরের যে ড্যাশবোর্ডটা সেটা হচ্ছে এই অ্যাডমিন ড্যাশবোর্ড। ইউজারদের আমাদের এরকম একটা গ্রিড লাগবে, যে ক্যাটাগরি তোলা, ক্যাটাগরি এডিট, ডিলিট বা আদার্স, অ্যাড ইউজার। এখানে একটা ফর্ম আছে, এডিট লিস্ট, এটা ঠিক আছে, যে এগুলো অ্যাকশন, এডিট ডিলিট অ্যাকশনগুলো দেওয়া আছে। ব্লগের জন্য ব্লগ কন্টেন্ট একটা ফর্ম দেওয়া আছে সুন্দর করে ব্লগ কন্টেন্টের জন্য। এখানে এডিটরও মোটামুটি ছোট ছোট এডিটর কনসেপ্ট আছে, ব্লগ কন্টেন্টের এডিটিং কনসেপ্ট আছে। এখানে কিছু বিষয় আছে, ইনবক্স, মেসেজিং আর কি, আউটবক্স। একটা সাইটের মধ্যে নর্মালি থাকে আর কি, আপনি যদি মেসেজিং তৈরি করতে চান। এটা ছিল একটা অ্যাডমিন প্যানেলের থিম। আরেকটা আছে, ওটা বেশ সিম্পল, লগ ইন স্ক্রিনটা কোথায়, সাইন ইন। ওকে, এটা সাইন ইন, লগ ইন করবে এখান থেকে। আর এটা হচ্ছে স্ক্রিন, ড্যাশবোর্ড, হোম, এটা লিস্ট, এটা অ্যাকচুয়ালি গ্রিড বলা হয়। অ্যাড ক্যালেন্ডার, ইভেন্ট ক্যালেন্ডার, এটা আমাদের অ্যাকচুয়ালি দরকার নেই এখন। অ্যাকাউন্ট ফর্মের দরকার পড়বে, সাইন ইন, সাইন আপ, রিসেট পাসওয়ার্ড, এটা অ্যাকচুয়ালি অ্যাডমিন প্যানেলের জন্য। হ্যাঁ, এই রিসেট পাসওয়ার্ডটা আমাদের অ্যাকচুয়ালি লাগবে, এটা অ্যাডমিন প্যানেলে। এরর পেজও এখানে তৈরি করা আছে, 403 এরর পেজ, 404 এরর পেজ, এগুলো কিছু স্ক্রিন এখানে দেওয়া আছে। প্রাইভেসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এফএকিউ, সব দেওয়া আছে। আমার যা লাগবে, আরেকটা আছে আমার কাছে স্ক্রিন, একটা ছোট্ট সিম্পল, ওখানে শুধু একটাই ড্যাশবোর্ড। এটার আগের কোর্সে মিডিয়া টুলস, যে আপনি যেটা দেখালেন, হ্যাঁ, জাস্ট একটাই ড্যাশবোর্ড পেজ। লগ ইন পেজটা আলাদা করে আপনি নিতে পারেন। যে সিম্পল মেনু লিস্ট আছে, এখানে ফর্ম আছে, অ্যালার্ট মেসেজ আছে, এগুলো গ্রিড আছে। হ্যাঁ, তো হ্যাঁ, সেটা বানায় নিতে হবে আলাদা আলাদা করে, এখানে করা আছে। যাই হোক, সবগুলো কিন্তু আমাদের মাস্টারিং কনসেপ্টেই আসতে হবে। ওকে, সবগুলোতেই এটা আমার যা লাগবে তার উপর বেস করে। আমার তো মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে যে আমরা যখন অ্যাডমিন প্যানেলে যাব, অ্যাডমিন প্যানেলের কয়েকটা জিনিস একটু লাগবে প্রথমের দিকে। সেটা হচ্ছে আমার এই লগ ইন স্ক্রিনটা। ওকে, এটা আমার লগ ইন স্ক্রিন। এরপরে আমার মূলত লাগবে যে এটাতে যেটা আমি দেখতে পাচ্ছি যে এই মেইল বক্সের এটা একেবারে দরকার নেই, ড্রপ ডাউনের যে এই বিষয়গুলো, এগুলো দরকার নেই। আমার ইউজারের কয়েকটা জিনিস দরকার, যে অল ইউজার, এই গ্রিডটা আমার লাগবে। এখানে যেটা আছে গ্রিডটা ঠিক আছে। অ্যাড ইউজার বা ব্লগের একটা ফর্ম, এখানে একটা ভালো একটা ফর্ম দেওয়া আছে। ওকে, এই ফর্মটা আমার দরকার আর কি। তো যেহেতু ফর্মটা এখানে বেটার মনে হচ্ছে আগেরটার চাইতে, তবে ওই যে টেমপ্লেটটা উনি যেটা নিয়ে আসেন, ওখানে কিন্তু ফর্মটা অতটা সুন্দর না, তাই না? তো আমি ফর্ম এখানে লাগবে, ফর্মটার জন্য আমি এটাকেই হয়তো চুজ করবো। আর এখানকার ইউজার লিস্টটাও বেশ সুন্দর, অল ইউজার। হ্যাঁ হ্যাঁ, এডিটর সহ যে করি দেওয়া আছে আর কি, যে করি এডিটিং অপশন দেওয়া আছে। যাই হোক, এখানে আমরা এই অ্যাডমিন প্যানেলের থিমটা নিয়ে কাজ করতে পারবো।
তো সো আমি অ্যাডমিন প্যানেল এটা নিচ্ছি, এই পেন ড্রাইভের মধ্যে আছে, সবার এটা নিয়ে নিতে হবে। ঠিক আছে, আমি সবগুলো রেখে দিয়েছি এবং এটা আমার কাজে লাগবে। এটা নিয়ে নেন, এটা নিয়ে নেন। আচ্ছা, আরেকটা পেন ড্রাইভটা আমাকে দেন, একটা ফাইল আমি প্রোভাইড করব আপনাদের। ওইটা আপনি একটা কাজ দিব, ওটা করে নিয়ে আসেন, পরের ক্লাস থেকে আমি ওটা ইউজ করবো। ঠিক আছে, আমরা তো আজকে ব্যাক এন্ডেই থাকবো, ব্যাক এন্ডে আমার 2 দিন থাকতেই হবে। এর মধ্যে আপনি ওটা ডেভেলপ করে ফেলেন যতটুকু করা হবে, এবং মাস্টারিং ওটা করে রাখেন, পর ফ্রন্ট এন্ডে অ্যাড করে দিলেই তো হবে। আচ্ছা, আমি একটা ফাইল দিয়েছি .htxs, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, প্রজেক্ট ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিতে হবে এই জায়গাটাতে। হ্যাঁ, আমাদের প্রজেক্টের নাম কি? এই জায়গাটাতে পেস্ট করবেন। ঠিক আছে, আমি যে .htxs ফাইলটা দিয়েছি এই জায়গায় পেস্ট করবেন। এর কি কাজ সেটা আমি বলবো, আর এখানে অ্যাডমিন টেমপ্লেট নামে একটা ফোল্ডার আছে, সবাই নিয়ে নেন। দেন আমি আলোচনা শুরু করছি। ম্যাক্সিমাম কাজে আপনারা মূলত লগইন স্ক্রিনটা ফার্স্টে আসবে কিভাবে সেটা শুধু দেখিয়ে দিব, ক্লিক করার পর ড্যাশবোর্ড চলে আসবে, তারপর আস্তে আস্তে ওটা আমরা ফাংশনালিটি অ্যাড করব। না, ফ্রন্ট এন্ডে ব্লক সাইডে আপনি যখন মাল্টি লেয়ার করতে যাবেন তখন আরেকটা বিষয়, আমরা মাল্টি লেয়ারে যাচ্ছি না, আমরা সিঙ্গেল লেয়ারে যাচ্ছি। হ্যাঁ, আমরা সিঙ্গেল লেয়ারে যাচ্ছি আপাতত। ওটা দরকার নাই, অ্যাপ্লিকেশনের মধ্যে htxs ওটা ডিফারেন্ট জিনিস। রিসোর্সটা নিয়ে নেন। index.php টা মাঝে লাগবে, তারপরে আমি ওটাকে বাদ দিয়ে দিচ্ছি। আমি একটা ফাইল দিয়েছি আপনাদের .htxs, রাইট? এটা একটা অত্যন্ত পাওয়ারফুল ফাইল, যার মাধ্যমে সার্ভারের যে ফাইলগুলো এগুলোকে কন্ট্রোল করা সম্ভব, রাইট? সার্ভারের ফাইলগুলোকে কন্ট্রোল করা সম্ভব। সো এই ফাইলটার কোনো নাম নেই, ফাইলটার এক্সটেনশন হচ্ছে htxs। ওকে, একটা স্যাম্পল ফাইল দিয়েছি। এই ফাইলটা লিখতে গেলে যদি ছোটোখাটো প্রবলেমও হয় সেক্ষেত্রেও এরর চলে আসে। আমি এই ফাইলটা কোনো একটা স্যাম্পল প্রজেক্ট থেকে আপনাদের দিয়েছি এবং আপনারাও এটা ইউজ করবেন ঠিক এভাবে। এটা রাখবেন প্রজেক্টের রুটে। হ্যাঁ, এটা আমার প্রজেক্ট রুট। আমাদের এই ব্লক ব্যাস 10 যেটা বলছিলাম না, ব্লক ব্যাস 10 এর রুটে .htxs নামে ফাইল দিয়েছি। এর কাজটা কি সেটা আমরা কিছুক্ষণ পরেই টের পাবো। ওই ফাইলটাকে আমরা একটু এডিট করে নিব, আমাদের প্রজেক্টের মতো করে একটু এডিট করে নিব। এডিট করার জন্য যে কাজটা আমি করব সেটা হচ্ছে এই যে .htxs ফাইলটাকে একটু চেঞ্জ করে নিতে হবে। এটাকে একটু চেঞ্জ করে নিতে হবে, শুধু প্রজেক্ট নেমের জায়গায় আমাদের প্রজেক্ট নেমটা দিয়ে দিতে হবে, blog_batch। ঠিক আছে, blog_batch 10, এটা কি আমাদের প্রজেক্ট ফোল্ডারের নামটা না? ফোল্ডার নেমটা এখানে বসাতে হবে। আমি এই ফাইলের মাধ্যমে আপাতত যেটা করছি, যে নর্মালি কি হয় একটু খেয়াল করেন, আমরা যদি আমাদের সাইটে যাই, আমি বলছি এই যে ব্লগ ব্যাচ 10, এটা তো আমাদের সাইট, তাই না? আমি যখন সাপোর্টে ক্লিক করছিলাম এই মাঝখানে কি আসছিল, দিয়ে দিয়েছিলাম না index.php। এর কাজ কি? বারবার আমার হেডারটাকে চেঞ্জ করা। আমি প্রথমে চলে যাব, আমার বেজে চলে যাব, তারপর index.php, তারপরে আসবে কি আমার কন্ট্রোলার নেম, তারপরে আমার ফাংশন নেম। তো index.php মাঝখানে থেকে আমাকে রাউট করাচ্ছে ইউআরএল এর থ্রুতে। তার মানে আমার ডোমেইনটা ফিক্সড, শুধু index.php বারবার আমাকে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে
চেঞ্জ করাচ্ছি ইউআরএলটা চেঞ্জ করার মাধ্যমে। বাট ইউআরএল এর মাঝখানে index.php থাকাটা কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য হানিকর, তাই না? SEO বলে একটা বিষয় আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অথবা ক্লিয়ার ইউআরএল একটা কনসেপ্ট আছে। আপনি আপনার ইউআরএল কে ইউজার ফ্রেন্ডলি মানে রিডেবল করবেন, এই কনসেপ্ট অনুযায়ী ইউআরএল এর মাঝখানে index.php রাখাটা কি স্ট্যান্ডার্ড বা গুড প্র্যাকটিস না। তো আমরা index.php ছাড়া তো কাজ হবে না, হবে কি? আমাকে যদি ফ্রেমওয়ার্কের রুলস ফলো করতে হয়, ফ্রেমওয়ার্কের একদম শুরু থেকেই আসতে হবে অলওয়েজ। আমি যখনই কোনো লিঙ্ক প্রেস করব, যখনই কোনো ফর্ম সাবমিট করব, অলওয়েজ আগে বেজে চলে যাবে, এবার ওখান থেকে স্টেপ বাই স্টেপ আগাবে। ইন্ডেক্স কন্ট্রোল দিয়ে দেবে কাকে? কনফিগ ফোল্ডারে। কনফিগ ফোল্ডারে সব কিছু এক্সিকিউট হবে, দেন না কন্ট্রোলারে আসবে, কন্ট্রোলারের ফাংশনের মাধ্যমে একটা ভিউ লোড হবে। এটা কিন্তু একেবারে আত্মস্থ হয়ে যেতে হবে যে কোথা থেকে কি হবে। তার মানে আমি যদি কনফিগের মধ্যে কোনো কিছু দিয়ে রাখি, ওটা বারবার কি হয়? এক্সিকিউট হয়। ওকে, তো এই index.phpটা ইউআরএল এর মাঝখান থেকে সরিয়ে ফেলতে হবে। তো আপাতত এই যে .htxs একটা ফাইলের নাম বলছি, এই ফাইল যেটা রাখতে হবে আমাদের প্রজেক্টের রুটে, একে একটা ছোট্ট কাজ দিচ্ছি। এটা রেখেছি আমি কোথায়? আমাদের প্রজেক্টের রুটে। আমি যে ফাইলটা দিয়েছি, রাইট, এই ফাইলটা রেখেছি প্রজেক্টের রুটে। এর কাজ হবে আপাতত যতটুকু কোড লেখা আছে ইউআরএল এর মাঝখানে যে index.php আছে এবং যে কাজটা সে আমাকে করে দিচ্ছে, বারবার রাউটিং করার যে কাজটা আমাকে করে দিচ্ছে, এই কাজটা ইউআরএল এর মাঝখানে না রেখেও করানো সম্ভব। সেটা করাচ্ছি কার মাধ্যমে? .htxs ফাইলের মাধ্যমে, ইউজিং PHP এক্সটেনশন mod rewrite। PHP এর একটা এক্সটেনশন আছে mod rewrite, যার হেল্প নিয়ে .htxs ফাইলের মাধ্যমে index.php কে ইউআরএল থেকে মাস্কিং করে দিচ্ছি। বোঝা যায় নাই? আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের ইউআরএল এর এই মাঝখানটাতে index.php থাকবে না। এখন যদি না দেই কি হয় একটু দেখি। অবজেক্ট নট ফাউন্ড এরর আসবে, 404 একটা পেজ নট ফাউন্ড আসছে আমার, তাই না? আমি কিন্তু খুঁজে পাচ্ছি না, আমাকে সে খুঁজে পাচ্ছে না, রাইট? বাট আমার যদি index.php আসে ইউআরএল এর মাঝখানে, তখন সে কিন্তু ঠিকই খুঁজে পাচ্ছে, রাইট? তো আমার টার্গেট হচ্ছে index.php কে বের করে ফেলা। index.php এর এই কাজটা, যে কাজ, সেটা কি অলওয়েজ আমার অ্যাকচুয়ালি index.php কোন ফাইলটা? এই ফাইলটা, তাই না? প্রজেক্ট রুটের দিস ফাইল, এই আমার মেন ফাইল। যেমন যখনই কোনো লিঙ্ক প্রেস করব অথবা যখনই কোনো ফর্ম সাবমিট করব, প্রথমে বেজে আসতে হয়, এটা রুলস ফ্রেমওয়ার্কের। বেজে আসলে তারপরে ফ্রেমওয়ার্কে ঢোকার মাধ্যম কি? এই ইন্ডেক্স ফাইল, রাইট? এই ইন্ডেক্স ফাইলের মাধ্যমে প্রথমে কনফিগে যাবে, কনফিগ থেকে কন্ট্রোলার হবে, কন্ট্রোলার থেকে ফাংশনে যাবে, রাইট? কন্ট্রোলারের ফাংশনের মাধ্যমে একটা ভিউকে লোড করবে। এটা হচ্ছে রুলস। তো আমি ইউআরএল এর মাঝখানে একে দেখতে চাচ্ছি না, index.php কে দেখতে চাচ্ছি না, বাট তার কাজ ঠিকঠাক মতোই হতে হবে। এটা করার জন্য আমরা একটা ফাইল নিয়েছি যার নাম কি .htxs, যেটা আমাদের লিখতে হবে। বাট আমি এটা প্রোভাইড করেছি আপনাদের, কারণ এর একটা স্পেসও ইম্পর্টেন্ট এখানকার, রাইট? আমি একটু এই ফাইলটা ব্লক ব্যাস 10 লিখেছি, এবার একটু খেয়াল করেন, ব্লক ব্যাস 10 লিখেছি। আমার htxsটা রেডি আছে, কাজ করছে। আমি যদি এখন আমার ইউআরএল এর মাঝখান থেকে index.php কে বাদ দিয়ে দেই, কাজ করছে, রাইট? এরর নেই, 404 এরর আছে। বাট আমার এই ফাইলটার মধ্যে যদি কোনো কারণে লাইক কোনো একটা স্পেস বেশি হয়েছে, এখানে একটা স্পেসই বেশি পড়েছে আমি টাইপ করতে গিয়ে, একটু খেয়াল করবেন, রাইট? ক্যারেক্টার উলট পালট করলে তো দূরের কথা, আমার স্পেসও ইম্পর্টেন্ট এখানে, অত্যন্ত সেন্সিটিভ টাইপের একটা ফাইল। সো আমি একটা শিট দিয়ে দিতে পারতাম, এটা আপনাদের লিখতে হবে, রাইট? এটাও বলতে পারতাম। আবার আরেকটা বিষয় আছে যে এটা, এই যে আমি htxsটা দিয়েছি, সেটা স্ট্যান্ডার্ড htxs প্যাটার্ন ফর mod rewrite। ওকে, কাস্টমার আপনাকে কিন্তু প্রজেক্ট তৈরি করার সময় বলে দেবে ইউআরএল যেন এসইও ফ্রেন্ডলি হয়, কারণ আমাকে এটা দিয়ে বিজনেস করতে হবে। আমি ইচ্ছে মতো ইউআরএল বানাতে পারবো না,
তো যে কোনো ধরনের ফ্রেমওয়ার্কে আপনি ইউজ করেন না কেন, মাঝখান থেকে index.php কে কোনো না কোনোভাবে হাইড করতে হবে, এবং সবাই ইউজ করবে কি .htxs কেই, যে কোনো ফ্রেমওয়ার্কই, রাইট? আমরা কোডিনেটরের মধ্যেও এই htxs এর হেল্প নিয়ে ইউআরএল এর মাঝখান থেকে ইন্ডেক্সকে মাস্কিং করছি, রাইট? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড htxs প্যাটার্ন, যে প্যাটার্নটা অলমোস্ট বড় বড় সকল হোস্টিং সার্ভারই এটা সাপোর্ট করে। কোনো ক্ষেত্রে এটা সাপোর্ট নাও করতে পারে, কোনো সার্ভার লাইক GoDaddy সার্ভার, নাম শুনেছেন না? GoDaddy, হ্যাঁ, GoDaddy, মোচা হোস্ট, এরা নাও সাপোর্ট করতে পারে। গ্রিন গিগস এরা নাও সাপোর্ট করতে পারে। হোস্টগেটর এটা সাপোর্ট করবে, ব্লুহোস্ট এটা সাপোর্ট করবে, রাইট? এবং ম্যাক্সিমামই টপ 10 এর আমি 3 জনের নাম বলেছি যারা সাপোর্ট করে না, বাকিরা সবাই এই প্যাটার্নই সাপোর্ট করে। ওকে, ওরা কি ধরনের htxs সাপোর্ট করে সেটা তাদের কাছ থেকে আমাকে জেনে নিতে হবে, তাদের ম্যানুয়াল অনুযায়ী। তাদেরকে টোকেন সাবমিটের মাধ্যমে তাদের বলতে হবে যে লাইক আমার htxs আপনার কাজ করছে না, দিস ইজ মাই htxs ফাইল, সে তারটা আপনি প্রোভাইড করতে বলবেন যে আপনারটা প্রোভাইড, আমি কিভাবে ইউজ করবো htxs কে। ওকে, তো এখানে যেটা করা হচ্ছে মড রিরাইট, এটা একটা ইঞ্জিন, এটা একটা এক্সটেনশন, এটা একটা PHP এক্সটেনশন, এবং এক্সটেনশন PHP প্রচুর এক্সটেনশন আছে। ডিফল্ট প্রায় 70% এক্সটেনশনই বন্ধ থাকে, 30% এক্সটেনশন খোলা থাকে PHP সার্ভারে। আপনি যদি সার্ভার প্রোভাইডে যখন হোস্টিংয়ে যাবেন তখন যেগুলো মোস্টলি ইউজ সবগুলোই তারা খুলে রাখে, বাট তখন লোকাল মেশিনে আমার ওয়েব সার্ভারটা ইনস্টল হয় তখন ম্যাক্সিমাম এক্সটেনশনই অফ থাকে। যদি আপনি এটাকে ইউজ করতে চান দেন খুলে দেওয়া হয়, খুলে নিতে হয়। এক্সটেনশন কোথায় থাকে সেটা একটু আমি দেখাচ্ছি। জ্যাম্পের মধ্যে অ্যাপাচি একটা ফোল্ডার আছে আপনাদের, ওই ফাইলটা আমি আগেও দেখিয়েছি। এর ভেতরে conf নামে একটা ফাইল ফোল্ডার আছে, ফাইলটার নাম হচ্ছে httpd.conf। এটাকে যদি আমি আসি, নিচের দিকে আসেন, এগুলো সব মডিউল, হ্যাশ, হ্যাঁ, এগুলো উপরে যা গেল সবগুলোই কিন্তু এক্সটেনশন। হ্যাঁ, হ্যাশ মিন্স বন্ধ, এগুলো সব বন্ধ আছে, এক্সটেনশনগুলো সব বন্ধ আছে, আর যেগুলোর সামনে হ্যাশ নেই সেগুলো খোলা আছে। আমাদের জ্যাম্পে বাই ডিফল্ট এই যে যতগুলো এক্সটেনশন মডিউল দেখতে পাচ্ছেন, আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে কি mod_re rewrite, not fine, উপরে যেতে হবে, উপরের দিকে আছে, এই যে পেয়েছি, হ্যাঁ 122 তে আছে এই যে mod rewrite এক্সটেনশনটা, ঠিক আছে, যার সামনে কোনো হ্যাশ নেই, তার মানে এটা ফ্রি আছে, রাইট? SSL এর জন্য, কার্নেল ট্রান্সফার ট্রানজ্যাকশনের জন্য, পেমেন্ট গেটওয়ে ট্রানজ্যাকশন যেটা কার্নেল ট্রান্সফার বলা হয়, সো এগুলোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের মাইমস আছে, ফাইল ট্রান্সফারের জন্য, প্রক্সির জন্য বেশ কিছু এক্সটেনশন আছে, এগুলো সবই PHP এক্সটেনশন। আর মড রিরাইটটা যারা ওয়াম্প ইউজ করেন তাদেরকে বলে দিচ্ছি যে যদি বাসায় ওয়াম্প থাকে, ওয়াম্প সার্ভার ইনস্টল করা থাকে বা ইউজ করে থাকেন আপনারা, ওখানে কিন্তু এক্সটেনশনটা বাই ডিফল্ট এরকম খোলা থাকে না, হ্যাশটা তুলে দিয়ে ফাইলটা সেভ করে দেন আবার রিস্টার্ট করে নিতে হবে স্যার, আদারওয়াইজ .htxs কাজ করবে না, ঠিক আছে? ওয়াম্প সার্ভারে ওই একই সিমিলার জায়গায় পাবেন, অ্যাপাচি ফোল্ডারে conf ফাইলে mod_rewrite rew দিয়ে স্যার mod_rew দিয়ে সার্চ দিলেই পাবেন। হ্যাশটা তুলে দিয়ে ফাইলটা সেভ করে সার্ভার রিস্টার্ট করে নিতে হবে, ওকে? হ্যাঁ, তো আমরা বুঝতে পারলাম কিছুটা যে আমি .htxs ইউজ করেছি। এখন আমাদের ইউআরএল এর মাঝখানে কি index.php-টা লেখাটা আমাকে বাধ্য করছে না, তাই না? করছে কি? লিখতে আমাকে বাধ্য করছে না। হ্যাঁ, আমি এখানে মূলত যে ফাইলটা, যে কাজটা হয়েছে এই জায়গাটাতে, এই যে দেখছেন না index.php, এটাকে আমরা মাস্কিং করে দিয়েছি। মানে এটা না লিখলেও হবে, পেছন দিক থেকে ঠিকই কাজ করবে, সে না লিখলেও হবে, বাট পেছন দিক থেকে ঠিকই কাজ করবে। ইউআরএল
রিডেবল, মাঝে index.php নেই, বাট বিহাইন্ড থেকে index.php কিন্তু ঠিকই কাজ করছে। কার মাধ্যম দিয়ে? .htaccess এর মাধ্যমে। না, কোডিং এর সময় দরকার নেই। দেখেন ওখান থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি। mod rewrite.so। এবার একটু খেয়াল করেন, আমি আমাদের যে অ্যাপ্লিকেশন, আমি একটা ভিউ বানিয়েছিলাম এবং মাস্টার করেছিলাম। মাস্টারের ওখানে একটা জায়গা থেকে কিন্তু আমি index.php ইউজ করেছিলাম, আর আপনারা কয়েকটা পেজ মাস্টার করে ফেলেছিলেন। এই যে হোম আর এই জায়গায় আমি এখন এখানে আর index.php ইউজ করব না, রাইট? গতদিন তো আমরা htaccess কনসেপ্ট জানতাম না, এই জন্য আমি index.php বসিয়েছিলাম। আজকে যেহেতু আমরা জানি, সো আমার index.php এর দরকার নেই ইউআরএল এ। দেখেন আমার হোম আছে, আমি যখন সাপোর্টে যাচ্ছি তখন আমার index.php ইউআরএল এর মাঝখানে নেই। এটা হ্যাঁ মাস্কিং করা আছে, হ্যাঁ হ্যাঁ ওভাবেই রাখতে হবে। শুধু চেঞ্জ হবে কি, আমি যে ফাইলটা দিয়েছি এটা আপনারা ইউজ করবেন, শুধু চেঞ্জ হবে প্রজেক্টের নাম। নতুন নতুন প্রজেক্ট হলে শুধু প্রজেক্টের নামটা চেঞ্জ করে নেবেন, এখান থেকে কপি করে ওখানে দেবেন, রাইট? নামটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? অনেক প্রবলেম হতো তখন, ইউআরএল এ গিয়ে অনেক প্রবলেম ক্রিয়েট করতো। আপনার একটু প্রবলেম হচ্ছে? হ্যাঁ অনেক কিছুই মাস্কিং করা যায়, যে কোনো কিছু না গেলেও অনেক কিছুই মাস্কিং করা যাবে। হ্যাঁ নিয়ে আসেন। সার্ভার নট ফাউন্ড। প্রজেক্টের নাম কি? রিস্টার্ট করে নিয়েছেন? রিস্টার্ট না করলে কি করবেন? রিস্টার্ট করে নেন তো। এগুলো কি মাইনাস এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য না, এটা আমাদের জন্য না, এটা হচ্ছে ওদের বোঝার জন্য, ফ্রি আমার পিএসপির বোঝার জন্য একটা স্পেসিফিক স্যাম্পল কোড। ওকে, না আমরা এখন নতুন একটা নতুন কন্ট্রোলার বানাবো, যেটা লিখলে হ্যাঁ এরর আসে। বলছি আপনি যে কোনো কিছুই লিখতে পারেন, রাইট? আপনার ক্লায়েন্ট আপনাকে যা বলে দেবে যে লাইক এরকম একটা কিছু আমি লিখবো যেটা অন্য কেউ কখনোই চেষ্টা করবে না আপনার অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য, যে কোনো নামেই সেটা হতে পারে, ওই নামে একটা কন্ট্রোলার আমাকে তাকে তৈরি করে দিতে হবে, ঠিক আছে? যে লাইক অনেক সিএমএস আছে না, wp_admin লিখলে কি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে চলে যায়। তারপরে জুমলার যদি হয় /d অ্যাডমিনিস্ট্রেটর বললে কি তার অ্যাডমিন প্যানেলে লগ ইন বক্স চলে আসে, এটা সব ওয়েল নাম, রাইট? বাট আমরা কি ফেসবুকের অ্যাডমিন প্যানেল ইউআরএল জানি না। যদি সে কোডিনেটর দিয়ে ফ্রেমওয়ার্ক হতো তাহলে ফেসবুকের পর / দিয়ে ওইটা লিখলেই অ্যাডমিন প্যানেল আসার কথা। এটা মেজেন্টাও চেঞ্জ করা যায়। ওকে, সো আমাদেরও এরকম তার চাওয়া মতো আমাকে একটা কন্ট্রোলার তৈরি করে দিতে হবে। এটা অ্যাডমিন লগ ইন হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, ঠিক আছে? হ্যাঁ সিকিউরিটির জন্য এটা আমি শুধু জানবো, শুধু সাইট ওনারই ওই কন্ট্রোলারটার নাম জানবে, যেটা লিখলে একটা লগ ইন বক্স আসবে, ঠিক আছে? একজনের একটু এরর হয়েছে, ওনারটা একটু সলভ করে আসে। ইস্যুগুলোকে রিড করার জন্য আমাকে যদি এক্সটেনশন দিতে বলে ক্লায়েন্ট, আমি ওই যে
সাফিক্সের মাধ্যমে এক্সটেনশন দিয়ে দিব, সেই ইউআরএল হিট করে ওই স্পেসিফিক ভিউ ফাইলে গিয়ে সেখান থেকে রিড করে নেবে। কিছুটা হার্মফুল হবে। এসইওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট এক্সটেনশন হচ্ছে .html, ঠিক আছে? সেই HTML থেকে বেশি পছন্দ করে, বেটার এক্সটেনশন। আচ্ছা, ওকে, এবার আমরা একটু দেখি যে কিভাবে আমরা ডিজাইনটা বসাতে পারি। তার আগে একটা কন্ট্রোলার তৈরি করব আমরা। আমি .htaccess-টা অফ রাখছি, এখন মাস্টারটা থাক। আমার একটা কন্ট্রোলার ফোল্ডারে গিয়ে নতুন করে একটা কন্ট্রোলার লিখব, PHP এর ক্লাস, ওকে, admin_login। এটা আমার মনে রাখার জন্য আমি লিখছি, আপনারা ইচ্ছে মতো লিখতে পারেন, রাইট? এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ক্লাসটার নাম হবে, ঠিক আছে? admin_login লিখেছি। একটা ক্লাস ফাইল, এটা একটা ক্লাস ফাইল। কন্ট্রোলারের মধ্যে রাইট ক্লিক করে নিউ থেকে PHP এর ক্লাস নিয়েছি। সমস্যা তো নাই, এভাবে লেখা যাবে না? PHP ফাইল নিউ কি লেখা যাবে না? এরকম লেখা যাবে তো। ক্লাস অ্যাডমিন লগইন কি করবে? এক্সটেন্ড করবে কাকে? ci_, আপনি করতেই পারেন, হ্যাঁ, ওয়েলকামটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিতে পারেন। ওটা সেভ, হ্যাঁ, সেভ কি আমি আরেকটা বলছি, যে আমাদের হাতে একটা কন্ট্রোলার আছেই, কারণ আমি কিছুক্ষণ পরে এই লাইনটাও কপি করতাম। বেটার হচ্ছে লাইক আপনি লাইক কপি করলেন, রাইট, ওয়েলকামটা, একটা ফাইল বানালেন অ্যাডমিন লগইন, এর ভেতরে পেস্ট করে দিলেন। আমার আপাতত কি এই ফাংশনের সাপোর্টের দরকার আছে এখানে? ওটা তো আসবে, ওটাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা। দেখেন এই জায়গাগুলোতে আপনার একটু চেঞ্জ করে নিতে হবে, হ্যাঁ, তাহলে এই ফাইলটার নাম কি হবে? অ্যাডমিন লগইন। তারপরে এখানে যে পাথগুলো আছে এগুলো আমার দরকার নেই। এটা ডকুমেন্টেশন আছে, এটা আমি পরে দেখাবো, এটা রিমুভ করে দিচ্ছি। নিচের এই লাইনগুলো রিমুভ করে দিচ্ছি। ক্লাসের নাম কি হবে? admin_login, ঠিক আছে? আচ্ছা, আর ইনডেক্স ফাংশনটা আমার লাগবে। ইনডেক্স ফাংশনের মধ্যে যা আছে সেটা আমি অ্যাকচুয়ালি আপাতত ডিলিট করে দিচ্ছি। এই আমি একটা নতুন কন্ট্রোলার তৈরি করলাম, অ্যাডমিন লগইন। এই লাইনটা কি? এটা হচ্ছে যে লাইক স্ক্রিপ্টিং এর মাধ্যমে ইনজেক্ট, শুনেছেন না? ইউআরএল ইনজেক্ট হয়, ইউআরএল ইনজেকশনের নাম শুনেছেন না? হ্যাকাররা ইউআরএল ইনজেক্ট করে। যে ইউআরএল ইনজেক্ট মিন্স হচ্ছে লাইক তারা জাভাস্ক্রিপ্ট ইউজ করে, ওকে, জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা সফটওয়্যার তৈরি করা আছে, এই ইউআরএলটা বারবার হিট করতে থাকে তারা। যে লাইক কোনো একটা পেজ, কোনো একটা ওয়েবসাইট নির্দিষ্ট কি ব্যান্ডউইথে থাকে না, 50 GB 100 GB ব্যান্ডউইথ যদি আনলিমিটেড না হয়, ওই সাইটগুলোকে খুব সহজেই তারা ডাউন করে দিতে পারে সফটওয়্যার দিয়ে। লাইক 1 crore টাইমস এটা হিট করে দিল। 1 কোটি বার হিট করার অর্থ কি? যে লাইক আমার একটা সাইট প্রতি মাসের জন্য যে ব্যান্ডউইথ কেনা আছে সেখানে 1 লাখ ভিজিটর নিতে পারে। কারণ এক রাতে বা 2 ঘন্টায় সে যদি এরকম হিট বসিয়ে দেয়, তাহলে ওই রাতেই কি সাইটটা ডাউন। পরের 1 মাসের জন্য কি সাইট দেখা যাবে না, যদি সে ওই ক্লায়েন্ট না বুঝতে পারে অথবা ক্লায়েন্ট কোম্পানির কাছে না গিয়ে আপডেট করে না নেয় তার প্যাকেজ, সাইট বসে যাবে। এটা এক ধরনের ইনজেক্ট করা। আর অনেক সময় ফাইল ড্যামেজ করার জন্য তারা ইনজেক্ট করে, বিভিন্ন ধরনের ভাইরাস পুশ করার জন্য সাইটে। এই ধরনের কাজগুলো প্রোটেক্ট করবে কে? ফ্রেমওয়ার্কের মধ্যে একটা ডিফাইন পাথ ফাংশন দেওয়া আছে। এই বেস পাথ একটা ডিফাইন, এটা PHP ফাংশন। বেস পাথ একটা প্যারামিটার আকারে, যদি
বেস পাথটা ডিফাইন না হয়, বেস পাথ বলতে কি আমার বেস ইউআরএল, এটা যদি রিরাইট না হয়, ফ্রেমওয়ার্কের রুলস কি, যখনই পেজ লোড হবে একবার করে বেসটা রিরাইট হবে। এখন যদি ওটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি হিট করান, জাভাস্ক্রিপ্ট তো পিএসপির মতো বারবার অ্যাকশন করবে না, করবে? জাভাস্ক্রিপ্ট কি ক্লায়েন্ট এন্ডের না, শুধু সামনে থাকবে। জাভাস্ক্রিপ্ট কি ইউআরএল শুধু বারবার হিট করতে থাকবে। তো বেস পাথ যদি ডিফাইন না হয়, সঙ্গে সঙ্গে সে কি বলে দেবে, এক্সিট। পিএসপির এক্সিট ফাংশন যদি পায়, আর কি নড়াচড়া করবে সে, তার মানে স্টাক হয়ে যাবে। সেকেন্ডবার, প্রথমবার হিট করার পর দ্বিতীয়বারই যখন সে ওই সফটওয়্যারের মাধ্যমে হিট করবে, তখন সাদা একটা পেজ চলে আসবে এবং ওই পেজটা আর এক্সিকিউটই হবে না। তার মানে আমার এই কন্ট্রোলারগুলোই কি ইউআরএল এ কি দেখা যায়, তো দেখেন তো ইউআরএল যেটা ডিসপ্লে করছে সেটা কি আমার বেস ইউআরএল, কন্ট্রোলার নেম, দেন ফাংশন নেম। আমার কোনো পেজ কি এখানে আছে? তাহলে সিকিউরিটি দিতে হবে কাকে? কন্ট্রোলারকে। কন্ট্রোলার ছাড়া তো ফাংশনে যাবেই না, যাবে কি? যাবেই না। আমার বেস পাথ কোনটা? লোকালহোস্ট স্ল্যাশ ব্লক ব্যাশ 10। এটা বারবার এক্সিকিউট হবে কখন? একটা লিঙ্ক যখন ক্লিক করবেন, বেস ইউআরএল হয়ে এসে দেন এখানে আসবে। এটা আমি যদি 1 crore টাইম পেজ সাবমিট হয়ে আসুক আবার হিট করব, সাবমিট হয়ে আসুক আবার হিট করব, এটা করতে চাই, কেউ কি করতে পারবে? সাইট কি বসাতে পারবে? সফটওয়্যার দিয়ে করতে হলে কি ইউআরএল বারবার তাকে হিট করতে হবে, এবং সেক্ষেত্রে কি পেজটা রিরাইট হবে। ডোমেনের নামে হিট করলে তো আবার রিরাইট হচ্ছে। যখনই আপনি বেস পাথ রিড না করে হিট করবেন, যে লাইক আপনি বারবার যখন হিট করছেন তখন ইউআরএলটা হিট করছেন জাভাস্ক্রিপ্টের থ্রুতে। জাভাস্ক্রিপ্ট তো পিএসপি তে অ্যাকশন করতে পারবে না, পারবে? হিট করে যেমন লাইক abc.com লোড হচ্ছে, আবার লোড হয়ে আবার আসবে, লোড হয়ে আবার আসবে। সফটওয়্যার তো লাইক 1 মিনিটে 1 লাখ হিট করে দেবে, বাট লোড হয়ে এসে আবার হিট করবো, লোড হয়ে এসে হিট করবো। সফটওয়্যার তো ওটা ম্যানেজ করতে পারবে না, পারবে? জাভাস্ক্রিপ্ট দিয়ে যে সফটওয়্যারটা বানানো আছে স্ক্রিপ্টিং, যে আমি যখন ইনজেক্ট করি, লাইক আমি ওই ইউআরএলটা একটা সফটওয়্যারে ইউআরএলটা বসিয়ে রান করে দিলাম, অটো সে সাবমিট করতে থাকবে। বাট এটা যখন অটো সাবমিট করতে থাকবে তখন কি একবার সাবমিট হয়ে আরেকবার এসেই কি বলবে, আমার বেস পাথ ডিফাইন না, বেস পাথটা কি আনডিফাইন, তখন কি এক্সিট হয়ে যাবে না, পেজ সাদা হয়ে যাবে। ওইটা প্রোটেক্ট করার জন্য, ইনজেক্টকে প্রোটেক্ট করার জন্যই এখানে কি লেখা ছিল, এক্সিট, রাইট? তাহলে থামিয়ে দেবে। আমার ইউআরএল যেহেতু ইউআরএল এ ডিসপ্লে করছে কি আমার কন্ট্রোলারের নাম, সো অলওয়েজ প্রত্যেকটা কন্ট্রোলারে যেটা আমাকে দিতে হবে এটা হচ্ছে কি এই উপরের এই লাইনটা, যখনই কোনো কন্ট্রোলার বানাবেন এই লাইনটা কপি করে সেখানে বসিয়ে দেবেন অলওয়েজ। যদি আমার 100টা কন্ট্রোলারই হয়, 100টা কন্ট্রোলারের একদম প্রথম লাইন থাকবে এই কোড ট্যাব, যাতে ইনজেকশন থামানো যায়। ওকে, নাইস। তো এবার আসি, আমরা যখন ইকো অ্যাডমিন লগইন আমি করছি, তারপরে আপনাদের সময় দিব। অ্যাডমিন লগইন আমি কন্ট্রোলারের নাম বানিয়েছি, অ্যাডমিন আন্ডারস্কোর লগইন, এটা কিন্তু ফাইল নেম লিখছি। চলে আসি না অ্যাডমিন লগইনে, রাইট? তার মানে আমার অ্যাডমিন লগইন কন্ট্রোলারের ইনডেক্স ফাংশনটা কাজ করছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে টেমপ্লেট থেকে আমাদের যে ডিজাইনটা সেটা একটু নেওয়ার চেষ্টা করব। টেমপ্লেটের অ্যাডমিন প্যানেলের এই টেমপ্লেটের প্রথমে অ্যাসেটটা নিচ্ছি এবং আমার লগইন HTML-টা লাগবে। হ্যাঁ, আমার অ্যাসেট আর login.html-টা ফার্স্টে নিচ্ছি। আচ্ছা, আমার প্রজেক্টের রুটে ব্লক ব্যাশ 10 প্রজেক্টের রুটে আমি কি করলাম, আচ্ছা আমার লগইনটা পরে ঠিক করে নেই। অ্যাসেট অ্যাডমিন অ্যাসেটটা এখানে আছে। login.html কে আমি কনভার্ট করে নিব কোথায়, login.php তে কনভার্ট করে নিচ্ছি এবং এই ফাইলটাকে আমি এখান থেকে নিয়ে কোথায় রাখবো, অ্যাপ্লিকেশন এখানে একটা ফোল্ডার করে নিচ্ছি আমি।
অ্যাডমিন একটা ফোল্ডার করে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এবার যেটা করতে হবে, আমি ওই লগইন পেজটাকে লোড করে দিব এখান থেকে। দিস লোড ভিউ কন্ট্রোলারের নাম নাকি ফোল্ডারের নাম অ্যাডমিন স্ল্যাশ ফাইলের নাম login.php কি দেওয়ার দরকার আছে? দরকার নেই। আমার ফাইলটা কি login.php না? তো আমি দিস লোড ভিউ এর মধ্যে অ্যাডমিন নামে সাব ফোল্ডার আছে, তার ভেতরে লগইন নামে যে পেজটা আছে সেটাকে আমি লোড করতে বলছি। আমি সিএসএস ও দিয়ে রেখেছি। তাহলে এবার আমরা যদি ডোমেনের পরে অ্যাডমিন লগইন লিখি, কি বলছে? নট ফাউন্ড। আমার ডট এসটিএক্সএসটা কোথায় গেল? যে আনডু কপি করছেন এটা আমার মুছে গেছে। আরেকবার বলে আনডু কপি ঠিক আছে, ঠিক আছে, অ্যাডমিন স্ল্যাশ লগইন দিয়েছি। এবার লোড হবে, আসছে না? লগইন স্ক্রিনটা আসছে। একটা কাজ আমাকে করে দিতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে লগইন ভিউটা আছে এটা একটা কন্ট্রোলারের নাম। হ্যাঁ, কন্ট্রোলারের একটা ডিফল্ট ফাংশনের নাম কি ইন্ডেক্স। ওটাকে লিখতে হয়, অটোমেটিক এক্সিকিউট হয় না? ওটা এক্সিকিউট হয়ে যাচ্ছে। আমি যখনই কন্ট্রোলারের নাম ইউআরএল লিখছি, ইন্ডেক্স নামে ফাংশনটা অটো রান হয়ে যাচ্ছে। এখানে আমরা এটা ফাংশন না, এটা কন্ট্রোলার নেই। আমাদের এই যে সিএসএস জাভাস্ক্রিপ্ট কলিং এর সময় এখানে কি করে দিতে হবে? প্রাথমিকভাবে পাবে, যখন হিট করবেন পরবর্তীতে আর আসবে না। ওই যে প্রথম দিন দেখিয়েছিলাম, মনে আছে? ইউআরএল যখনই রিরাইট হবে তখনই আর আসবে না। যদিও এই পেজটার জন্য দরকার নেই, বাট যখন আমরা ভেতরের দিকে যাব, বাট যখন আমরা ডোমেইনে যাব, হোস্টিংয়ে যাব, লাইভে সাইটটা দিব, তখন আর সিএসএস পাবে না বেজে দিয়ে দিলে। ওকে, তো এটা করে ফেলেন সবাই। আরেকবার কি করতে হবে?
হ্যাঁ বলেন, কন্ট্রোলার থেকে কিভাবে লোড করলাম লাস্ট একটা রিভিউ আমি একটা নতুন কন্ট্রোলার করেছি। কন্ট্রোলারের নাম হচ্ছে admin_login। এটা করেছি আমাদের যে ফোল্ডার কন্ট্রোলার্স এর মধ্যে অ্যাডমিন লগইন। ঠিক আছে, অ্যাডমিন লগইন একটা কন্ট্রোলার করেছি যেটা এক্সটেন্ড করছে কাকে, সিআই কন্ট্রোলারকে। এর ভেতরে একটা পাবলিক ফাংশন তৈরি করেছি ইন্ডেক্স নামে, যার কাজ হবে একটা লগইন স্ক্রিনকে ডিসপ্লে করে দেওয়া। আমরা নরমালি জানি, বুঝছো না? আচ্ছা, আমরা নরমালি জানি কি কোন একটা কন্ট্রোলারের নাম যদি আমরা লিখি, লাইক প্রথমবার যখন হিট করছি তখন কি হচ্ছে, আমাদের সাইটে যাই, যখন আমি সাপোর্টে ক্লিক করছি তখন কি হয়, অথবা যখন আমি হোমে ক্লিক করছি তখন নরমালি কি আমরা বেস ইউআরএল এ যাচ্ছি, বেস থেকে কি কোথায় যাচ্ছে, ইন্ডেক্সে, তারপরে যাচ্ছে কোথায়, রাউটসে। রাউটস থেকে বলে দিচ্ছে না যে ওয়েলকাম কন্ট্রোলার আমার ডিফল্ট কন্ট্রোলার এবং এর ভেতরে ইন্ডেক্স নামে একটা ফাংশন আছে, এটা কি কোথাও বলা আছে? শুধু কন্ট্রোলারের নাম বলা আছে যে কোন কন্ট্রোলারটা এক্সিকিউট হবে। ওয়েলকামের নাম বলা ছিল, এটা আমি দেখিয়েছি আপনাদের, একটু খেয়াল করেন। আবারও বলছি, প্রজেক্টের কনফিগে একটা জায়গা আছে রাউটস, এই জায়গাটা দেখিয়েছি না যে আমার কোন কন্ট্রোলারটা প্রথমে এক্সিকিউট হবে, ওয়েলকাম, এটা তো বলেছিলাম তাই না? বাট এখানে কি বলা আছে যে কোন ফাংশনটা এক্সিকিউট হবে? ওয়েলকামের মধ্যে আমরা একটা ফাংশন লিখেছিলাম, নাম কি ছিল, ইন্ডেক্স, যেটা আমার হোম পেজকে লোড করে দিতে অটো, তাই না? ইন্ডেক্স নামের কোনো ফাংশন যদি কন্ট্রোলারের মধ্যে থাকে, আমি যদি শুধু কন্ট্রোলারের নাম বলে দেই, সরাসরি কোনটা এক্সিকিউট হবে, ইন্ডেক্সকেই সে রান করে দেবে। এটা রুলস। আমরা যদি কোনো ফোল্ডারের ওপর ক্লিক করি কি হয়, ইন্ডেক্স নামে ফাইল পেলে সেটা আগে রান করে না সার্ভারে, আমরা তো জানি তাই না? এটা পিএসপি ডিফল্ট নেচার বা ডিফল্ট রুলস, যে কোনো ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স নামে ফাইল থাকলে ফোল্ডারে ক্লিক করলে ইন্ডেক্স ফাইল রান হয়ে যাবে। কোনো ক্লাসের মধ্যে যদি ইন্ডেক্স নামে ফাংশন থাকে, যদি শুধু ক্লাসের নাম বলে দেই, ইন্ডেক্স নামে ফাংশনটাই কল হয়ে যাবে। ঠিক তেমন আমি যখন আমার ইউআরএল এ অ্যাডমিন লগইন কন্ট্রোলারের নাম লিখছি, তখন সে কি করছে, এই ইন্ডেক্স ফাংশনকে রান করে দিচ্ছে। যদি ইন্ডেক্স নামে না পায়, একটু খেয়াল করেন, ফাইলের নামটা আমি চেঞ্জ করে দিয়েছি, ইউআরএল এ গিয়ে আমি লিখছি কি অ্যাডমিন লগইন, কাজ হবে? পেজ নট ফাউন্ড, দ্যাট মিন্স সে কোনো কিছু এক্সিকিউট করার মতো কোনো কিছু সে পাচ্ছে না। আমি কাকে এক্সিকিউট করব, তাকে ডিফাইন করা নেই। বাট আমি যদি এখন ওকে ডিফাইন করে দেই /index1, তাহলে পেজটাকে নিয়ে আসতে পারলো। কারণ কি, ইন্ডেক্স 1টা একটা ফাংশনের নাম, বোঝা যাচ্ছে? ইন্ডেক্স থাকলে সে অটোমেটিক সেটাকে রান করে দেয়। ওকে, আরেকটা বেজ ইউআরএল বসাতে হবে কোথায়? স্যার যে দুটো দিয়েছেন ওটার নিচে আরেকটা দেওয়া আছে। আর এইটার ইমেজের আগে স্যার অ্যাডমিন ফোল্ডারটা কি ভিউজের আন্ডারে হবে? ইউজের মধ্যে, হ্যাঁ বেজ ইউআরএল প্লাস অ্যাডমিন অ্যাসেট, এখানে না, অ্যাডমিন অ্যাসেট কতটা দিয়ে দেবেন? অ্যাডমিন টি আছে, এটা হলো সিটি টি, আর কোথাও? আর স্যার এই যে নিচে স্ক্রিপ্ট সোর্স ও বসায়। ওকে, তাহলে আমরা একটু সবাই ট্রাই করি এটা করে ফেলার। আমরা ডোমেনের পরে অ্যাডমিন লগইন লিখবো, চলে আসবে। হয়ে গেছে না? হয় নাই? হয়েছে? হয়েছে? একটু হেল্প করেন তো, পেছনে না যার যার হয় নাই। হয়েছে কাজ? ঠিক আছে, কেন এক্সিকিউট? আমি তো আগে ক্লিক করার পরেই না যাবো ওখানে।
নাকি খামোখা যাবে ওখানে? আগে লগ ইন হবে, তাই না? আস্তে আস্তে লগ ইনের কোড ওখানে অ্যাড করবো। আমার চাওয়া হচ্ছে এরকম যে আমি অ্যাডমিনের লগ ইন পেজটাতে লগ ইন বাটনটা প্রেস করব, আমার এই স্ক্রিনটা চলে আসবে। আমরা তো হাইপারলিংক ক্লিক করে আনতে পারি, আমি লগ ইন বাটন প্রেস করে আনতে পারবো না? পারবো না, এখানে হবে না। কি করতে হবে? কন্ট্রোলারের মাধ্যমে আসতে হবে। কন্ট্রোলারের মাধ্যমে আসতে হবে। অ্যাকশনের মধ্যে কন্ট্রোলারটা কোনো একটা কন্ট্রোলার, তার ফাংশন একটা দিতে হবে, লাইক লগ ইন চেক, সেখান থেকে আমার এই পেজটা লোড হবে। ওকে, দেখি কতটুকু বুঝছেন। ইকো বেজ ইউআরএল, কন্ট্রোলারের নাম কি? লগ ইন, তারপরে ফাংশনের নাম কি হবে? চেক লগ ইন, লাইক চেক লগ ইন। ওকে, প্রথমে বেজ ইউআরএল, তারপরে কার নাম? কন্ট্রোলার নেম, দেন ফাংশন নেম। গতদিন শিখিয়েছিলাম বেজ ইউআরএল, index.php, কন্ট্রোলার নেম, ফাংশন নেম। আজকে index.php লেখার প্রয়োজন নেই, কারণ আমরা .htaccess ফাইল ইউজ করছি এটাকে মাস্ক করার জন্য। ওকে, তো আমরা লগইন থেকে একটা ফাংশন লিখছি কোথায়? অ্যাডমিন লগইনে পাবলিক ফাংশন চেক লগইন, আপাতত যেটা করব, দিস লোড ভিউ, আমি একটা পেজ লোড করে দিব এখানে, admin/admin_ master। বাট অ্যাডমিন মাস্টারটা কোনটা হবে? এই যে আমাদের যে টেমপ্লেটটা আছে, এটা না, ইন্ডেক্সটা। কি নাম যেন দিতে চাচ্ছিলাম? অ্যাডমিন মাস্টার ডট এটা যাবে কোথায়? তাই না? আমরা অ্যাডমিন লগইন চেকে যাচ্ছি, অ্যাডমিন লগইনের লগইন চেক সে লোড করে দিচ্ছে অ্যাডমিন মাস্টার। তো আমরা অ্যাডমিন লগইনে যাই, যখন লগইন বাটনটা প্রেস করছি আমাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে বলছে। এটা এখানে জাভাস্ক্রিপ্ট দেওয়া আছে, জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেট করা আছে। বাহ, কোথায় চলে আসলো? এখানে চলে আসলো না? ঘটনা হচ্ছে প্রবাবলি এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করা আছে। এখানে জাভাস্ক্রিপ্ট আসার চান্সই বেশি।
ঠিক আছে, ড্যাশবোর্ডে কিন্তু আর শেপ, বাট রোলটা মুছে দিলেই হবে। এই আইডিটা আমি চেঞ্জ করেছি, রোল ছিল না একটা, ওই রোলটাকে মুছে দেন। ওটা জাভাস্ক্রিপ্ট দিয়ে রিড করে রিডিরেক্ট করেছে ওই ডিজাইন ইমপ্লিমেন্ট করার জন্য। আমি জাভাস্ক্রিপ্ট আমরা তো এখনো জানি না, সো জাভাস্ক্রিপ্টে কোথায় কি হচ্ছে এটা আমরা এখনো কনসার্ন না, আমরা ফাংশনালিটির দিকে আগাই। অ্যাকশন থেকে যে রোলের বিষয়টা ছিল না, রোল ফর্ম ছিল, হ্যাঁ ওটাকে বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের ডিজাইনে ইয়ে পায় নাই, সিএসএস পায়, বেজ ইউআরএলটা বসিয়ে দিতে হবে। আমি কপি দিয়ে আমার যে ফাইলটা অ্যাপ্লিকেশন রিলোড দিয়ে নেন, পেজটা রিলোড দিয়ে নেন, ফর্মটাকে বাদ দিয়ে দেন, ওই রোলটাকে বাদ দিয়ে দেন, আর আইডি একটা আছে না, আইডিটা একটু নাম চেঞ্জ করে দেন। আইডি আছে না একটা, ওইটা একটু চেঞ্জ করে দেন। পেজ লোড দেন, চোখের সামনে দেখতে পাচ্ছেন, তারপরেও বলছেন ইন্ডেক্সে চলে যাচ্ছে। ঠিক আছে, দেন এখানে লিখেন জাভাস্ক্রিপ্ট দিয়ে যে ব্লক করছে না, কিছু একটা লিখেন। হ্যাঁ লিখেন, চেঞ্জ করতে বলেছি, চেঞ্জ করলেন। আবার আসেন সবাই login.php তে। login.php এর এখানে login.php এর একটা ফর্ম আছে না, আমি একটা অ্যাকশন লিখেছি তাই না, তারপরে এখানে একটা কি আছে, রোল আছে, রোলটা কেটে দিতে হবে আর আইডিটা চেঞ্জ করে ফেলতে হবে। এখানে ফর্ম আন্ডারস্কোর লগইন ছিল, আমি 1 দিয়ে দিয়েছি, ওকে, আর রোলটা কি রিমুভ করে দিতে হবে, আর কিছু না। পেজ রিলোড দেন, রিলোড করে লগইন বাটন প্রেস করেন, ওখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে বলবে, যে কোনো কিছু একটা দিয়ে সাবমিট করেন। এখানে গিয়ে আটকে আছে লগইন থেকে গিয়ে আটকে আছে না, চেক করে মিস করেছেন, সোর্সের এটা কি করেছেন, পেজ না বসে কি আসে একটু দেখেন, এরর ছাড়া কোনো পেজ আসে কিন্তু। কি বলেছেন এটা, admin/admin master, এটা মানে অ্যাকশন হবে বেজ ইউআরএল, এটা হবে কন্ট্রোলারের নাম, আপনার কন্ট্রোলারের নাম কি অ্যাডমিন, কন্ট্রোলারের ফাংশনটা কি ঠিকমতো পাচ্ছেন, ফাংশনের মধ্যে কিছু একটা ইকো করেন, আমি আসছি, তাহলে ফাংশনে যায় না।
সেম সমস্যা, এক জায়গায় গ্যাপ হয়ে গেছে। কোথায় একটা এরর করে ফেলছে ইউজার মধ্যে। HTML কি কোনো এরর দেয় না? না, আপনি এই ফাংশনের মধ্যে কিছু একটা ইকো করেন, এই যে ফাংশনটা আছে না, জি স্যার। এই যে আমারও তো একই অবস্থা এরকম না, জি স্যার। পেজ ওভারঅল দিলে স্টাক হয়ে গেছে। আমাদের তো কাজ করতেছে স্যার, লোডটাকে বন্ধ করে এরপরে রোলটাকে পুরো ডিলিট করে দেব। এখন তো ঢুকছে না, মানে আইডিও ডিলিট করার পর দুই পেজ আছে। স্যার ইকো করলে তো আসতেছে। ইকো বললে আসছে না, আপনার অ্যাকশন কি, অ্যাকশনে দেন নাই কিছু? আমারটা টিপ দিলে যে মানে ইকো করছি, দেখেন লগইন চেক সব ঠিক আছে, কিন্তু আমার অ্যাডমিন মাস্টার লোড হচ্ছে না। ইকো বেসিক শুধু কন্ট্রোলার লিখেছেন, ফাংশনের নাম করলে আছে, এটা করলে আছে। ওখানে তো শুধু শুধু অ্যাডমিন লগইন বলেছেন, এই জন্যই পেজটা আসছে, ফাংশনের নামটা লিখে হবে। ঠিক আছে ডিজাইন, নাম্বারটা আসছে না, আমারটা তো স্টাক হয়ে যাচ্ছে, দেখছি আমি। আমি যদি প্রথমে লগ ইনে প্রেস করি, তাহলে এরকম আসছে, রাইট? তো HTML CSS ছাড়া, মানে CSS ছাড়াই HTML এসেছে। পেজ ইউআরএল তো ঠিকই ছিল। সমস্যা, লগইনে গ্যাপ হয়ে গেছে। স্টাক হয়ে যাওয়ার কারণ এখানে ব্যাকগ্রাউন্ডে এসেছে, তারপর আর কোনো কিছু আসে নাই। ওটা আসলে তো ইকো করলে স্যার আবার আসে, এখানে আমার ব্রাউজারে এটা স্ক্রিপ্ট বন্ধ করে দিচ্ছে কিনা। ব্রাউজারের দোষ না, ব্যাকগ্রাউন্ডটাই আসে শুধু। সবার কতজনের আসে? ব্যাকগ্রাউন্ড আসে নাই, ডিজাইন আসে। ডিজাইন আসছে কয়জনের? আপনার ডিজাইন আসে, মেইন থিম চলে আসে। এটা কি সেটটা আছে আমার আমাদের আসছে কি, যদি শুধু এই পর্যন্ত HTML আসছে, যখনই আমরা
পেছনে যারা তাদের কি ডিজাইন আসছে? ডিজাইন আসছে, সব আসছে ফন্ট আইকনের জন্য। আমি জাভাস্ক্রিপ্ট বাদ দিয়ে বুঝি নাই। স্যার বেজুরের বাদ দিলে সাদা আসে। সাদাই তো আসে, আমারও তো সাদাই আসে, বাট বেস ইউআরএল দিলেই এটা স্টার্ট হয়ে যায়। আপনারা কি সব বেস ইউআরএল দিয়েছেন না? আপনার মাস্টার বেসটা একটু দিন তো। ফাংশনটা কাজ করে না, কিছু বলতে কনফিউজ আসে। এই যে সমস্যা নেই। ঠিক করে দিই। কাজ করতেছে তো বেশ। নিচের দিকে তো দেন নাই। কোনো একটা আমাদের ওই চেঞ্জ করতে ইন্ডেক্স ফাইল একটা নিয়ে আসছিলাম না, হয়তো চেঞ্জ করতে ভুল হয়েছে বা কপি করতে কোনো একটা ফাইল মিস হয়েছে। ওনারটা নেওয়ার পর ঠিকই কাজ করছে কিন্তু। হ্যাঁ, অ্যাডমিন মাস্টার আমি ইন্ডেক্স ফাইলটাই চেঞ্জ করা। আমি যখন লগ ইন করবো এখানে চলে আসবে, লগ ইন বাটন প্রেস করলে এই স্ক্রিনটা চলে আসছে। প্রবাবলি আমরা তো অল্প কিছু দিয়েছি, অনেকগুলো আছে তো, সবগুলোতে বেস ইউআরএলটা ওভাররাইট করে দেন। কোনো জাভাস্ক্রিপ্ট আছে কিনা আমি নিচের দিক থেকে দেখবো, যেটা হয়তো ও হ্যাঁ, এই যে এগুলোতেও দিয়ে দেবেন। হ্যাঁ আসে সবগুলোতে, হ্যাঁ ঠিক আছে, সবগুলোতে দিয়ে দেবেন বেস ইউআরএল। এখানেই প্রবলেম করছিল, আমি তো দেই নাই, শুধু উপরে কয়েকটা দিয়েছিলাম। এটা জাভাস্ক্রিপ্টে যে কাউন্ট করছিল না, ওই প্রবলেমটা ফেস করছে। যাই হোক, আচ্ছা তো এখন আচ্ছা করে নেন, 5 মিনিটের বেশি নেবেন না। এবার আমি ডেটাবেসে ঢুকবো। এবার আরেকটু বিষয়টাকে আপডেট করি, যে আমরা যখন অ্যাডমিন লগইনে আছি, এখানে লগইন রিলেটেড, যে আমার পেজটা ডিসপ্লে করা, লগইন চেক করা, যদি পাসওয়ার্ড কেউ ভুলে যায় ফরগেট পাসওয়ার্ড করে তাকে দিয়ে দেওয়া, রাইট? হ্যাঁ, এগুলো কাজ সবগুলো হবে কোথায়? এই অ্যাডমিন লগইন কন্ট্রোলারে। বাট যখনই আমি লগইন প্রেস করলাম, আমার সামনে একটা ড্যাশবোর্ড আসছে, রাইট? এই ড্যাশবোর্ডটা কার? অ্যাডমিনের, সুপার অ্যাডমিনের, তাই না?
এটা তার কন্ট্রোল প্যানেল, সুপার অ্যাডমিনের কন্ট্রোল প্যানেল। সুপার অ্যাডমিনের কন্ট্রোল প্যানেলে যত কাজ থাকবে সেটা একটা কন্ট্রোলারের মাধ্যমে করতে হবে। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রুলস, যে আমি যখন যে এরিয়ায় থাকবো সেই এরিয়ার কন্ট্রোলার এই কাজগুলো করবে। সেই এরিয়ার কন্ট্রোলার বলতে কি, ইউআরএলটা জানো ঠিক দেখতে তেমনই হয়, রাইট? আমার ইউআরএলটা কি দেখাচ্ছে, এটা অ্যাডমিন লগইন চেক, বাট ডিসপ্লে করছে কি আমার ড্যাশবোর্ড। এটা কি হলো? মানানসই হয়েছে? একেবারেই হয় না, তাই না? আমাকে মিনিংফুল করতে হবে, ইউআরএলটা এবং আমার ডিসপ্লেটা মিনিংফুল করতে হবে। সো এর পরের যে কাজটা হবে, আমাদের যে কন্ট্রোলার অ্যাডমিন লগইনে এই পেজটা অ্যাকচুয়ালি এখান থেকে এভাবে আমি ডিসপ্লে করাবো না। এই মাস্টার পেজটা ডিসপ্লে করাবে আমার সুপার অ্যাডমিন কন্ট্রোলার। তো আমাকে একটা নতুন কন্ট্রোলার তৈরি করতে হবে। তো প্রজেক্টের মধ্যে কন্ট্রোলার্স ফোল্ডারে গিয়ে নতুন আরো একটা কন্ট্রোলার আমরা তৈরি করব এবং কন্ট্রোলারটার নাম দিচ্ছি, হ্যাঁ, পিএসপি ক্লাস নিয়েছি, সুপার সুপার অ্যাডমিন নামে একটা কন্ট্রোলার তৈরি করছি। যখনই কোনো কন্ট্রোলার তৈরি করব আমি বলেছিলাম যে এই লাইনটা প্রোটেকশনের জন্য দিয়ে দিতে হবে। ঠিক আছে, এরপর সুপার অ্যাডমিন কন্ট্রোলার এর মধ্যে আমি একটা, হ্যাঁ অবভিয়াসলি ওটা এক্সটেন্ড করবে, সব ক্লাস এক্সটেন্ড করবে। এক্সটেন্ড করবে কাকে? সিআই কন্ট্রোলারকে। এর মধ্যে একটা পাবলিক ফাংশন বসাবো যার নাম হবে ইন্ডেক্স, এবং সরি এই ফাংশনটা লোড করবে আমার অ্যাডমিন লগইন থেকে এই ফাইল। যাতে আমি লগইনের উপর প্রেস করলে লগইন চেক করে যখন আমার ড্যাশবোর্ডটা দেখাবে ইউআরএলটা যেন শো করে domain/super_admin। আপনি সুপার অ্যাডমিনে ঢুকেছেন, বোঝা যাচ্ছে? তো আমি সুপার অ্যাডমিনের ইউআরএলটা রেডি করছি এখন। হ্যাঁ, সুপার অ্যাডমিনকে বড় হাতের করে দিতে সুপার, হ্যাঁ প্রবলেম হবে, পাবেই না, ক্লাসই পাবে না। চেক করে দেন, ক্লাসের নাম বড় হাতের দিতে, ইট ইজ স্ট্যান্ডার্ড। না, এবার অ্যাকচুয়ালি আমি আছি কোথায়? অ্যাডমিন লগইনে। অ্যাডমিন লগইন থেকে আমি ওই সুপার অ্যাডমিনের ফাংশনটা কল করব কিভাবে? আমাকে লগইন চেক করেই তো যেতে হবে। লগইন চেক না করে কি আমি সরাসরি সুপার অ্যাডমিনে ঢুকে যাব? লগইন চেক তো আমাকে করতে হবে কোথায়? অ্যাডমিন লগইনেই। চেক হয়ে যাওয়ার পর না আমি চলে যাব কোথায়? সুপার অ্যাডমিনে। তুমি আপাতত চেক না করেই সুপার অ্যাডমিনে পাঠাচ্ছি, তাই না? চেক না করে সুপার অ্যাডমিনে পাঠানোর জন্য দ্যাট মিন্স আমরা এখন জানার চেষ্টা করছি বা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে কন্ট্রোলারের একটা ফাংশন থেকে ওই কন্ট্রোলার অথবা অন্য কোনো কন্ট্রোলারের ফাংশন কিভাবে কল করতে হয়। একটা কন্ট্রোলার থেকে ওই কন্ট্রোলারের ডিফারেন্ট কোনো একটা ফাংশন অথবা অন্য কোনো কন্ট্রোলারের ফাংশন আমি কিভাবে কল করতে পারি, রাইট? একটা ফাংশন আছে রিডিরেক্ট, এটা ফ্রেমওয়ার্কের নিজস্ব। ইউআরএল হেল্পার নামে হেল্পার নিয়েছি না, ওর মধ্যে আছে
এই যে ইউআরএল হেল্পারের মধ্যে রিডিরেক্ট ফাংশনটা ডেফিনেশন দেওয়া আছে। আমি কিভাবে আসলাম, রিডিরেক্ট লিখে এই যে কন্ট্রোল ধরে স্পেস দিয়ে, মানে কন্ট্রোল ধরে আমি যদি কার্সর নেই ক্লিকেবল হয়ে যাচ্ছে, তাই না? ক্লিক করলে ডেফিনেশন কোথায় আছে, ইউআরএল হেল্পার। এটা আমরা লোড করে রেখেছি কোথায়, অটোমেটিক লোডে। আচ্ছা, অ্যাডমিন লগইনে রিডিরেক্ট করব কোথায় আমি, সুপার আন্ডারস্কোর অ্যাডমিনে। সুপার অ্যাডমিনে গেলে অটোমেটিক কাকে কল করে দেবে, ইন্ডেক্সকে। বোঝা যাচ্ছে? আমি যখন সুপার অ্যাডমিনে আমার হেডারটা চেঞ্জ করে নিচ্ছি তখনই অটোমেটিক ইন্ডেক্স ফাংশন কল হবে এবং ইন্ডেক্স ফাংশনটা আমাকে কি করে দেবে, ইন্ডেক্স ফাংশনের মধ্যে অ্যাডমিন মাস্টারকে কল করা আছে। এখন আমরা চেইনিংটা করার চেষ্টা করছি, একটু খেয়াল করেন আমি কি করছি। আমার ইউআরএলটা এর আগবার পর্যন্ত যা ছিল অ্যাডমিন লগইনের পর চেক লগইন, বাট আমি যখন লগইনে এবার প্রেস করছি আমার ইউআরএলটা এখন কি, অ্যাকচুয়ালি আমি ফার্স্টে গেলাম কোথায়, অ্যাডমিন লগইনের চেক লগইনে। অ্যাডমিন লগইনের চেক লগইন ফাংশনটা আমাকে রিডিরেক্ট করে দিয়েছে কোথায়, অ্যাডমিন লগইনের চেক লগইন ফাংশনে আসলাম লগইনের অ্যাকশন থেকে, তাই না? বাটন প্রেস করার পর তো আমরা অ্যাকশনে গিয়েছি, অ্যাকশন থেকে আমরা এই ফাংশনে আসলাম। এই ফাংশনটা আমাকে রিডিরেক্ট করে দিল সুপার অ্যাডমিন কন্ট্রোলারে। যেহেতু কোনো ফাংশনের নাম বলা নেই, অটোমেটিক এক্সিকিউট হবে কি, ইন্ডেক্স। ইন্ডেক্সের মধ্যে লোড করা আছে অ্যাডমিন মাস্টার। হ্যাঁ, এটা ওই যে আমরা বলে রেখেছি না, আপডেটেড কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক সাফিক্স টা অ্যাড করে দেন। ডাটাবেস ইউজ করব তখন তো না, ডাটাবেস চেকিং তো আসবেই। ওকে, এভাবেই হবে। এখন চেকিংটা পড়বে কোথায়, এখান থেকে, যে লগইন চেক ফাংশন থেকে আমাকে ডেটাবেস চেকিং করতে হবে। লগইন পেজের মধ্যে করতে হবে না, ওই কন্ট্রোলারের মধ্যে থেকে আমাকে ডেটাবেস চেক করতে হবে। ওকে, আজকে আমরা ডেটাবেসটা বানাবো, হয়তো চেক করব নেক্সট ক্লাসে। ডেটাবেসের মধ্যেই ইনসার্ট করা থাকে। সুপার অ্যাডমিন যিনি, ফার্স্ট অ্যাডমিন যিনি, সে তো আর রেজিস্ট্রেশন করবে না, বা অ্যাডমিনরা রেজিস্ট্রেশন করে না, অ্যাডমিন তৈরি করা হয়। তখন আমি আমার অ্যাডমিন প্যানেলের মধ্যে থেকে অ্যাডমিন তৈরি করে দিব, বাট প্রথম যিনি অ্যাডমিন তাকে ডেটাবেসেই ইনসার্ট করতে হবে। আমরা লোকাল ডেটাবেসে আমরা ইনসার্ট করব, PHPMyAdmin এ নতুন ডেটাবেস করবে, কিছুক্ষণের মধ্যেই আমরা করব। ঠিক আছে, এটা বোঝা গেছে কিনা? ইউআরএলটা কি চেঞ্জ হচ্ছে তো? হ্যাঁ, ইউআরএল চেঞ্জ হয়ে যাচ্ছে। আরো কাজ আছে, না এক ক্লাসে হবে না, ওই পরের ক্লাস প্রেসার হয়ে যাবে। আমি লগইন পরের ক্লাসে শেষ করব। হ্যাঁ, অজবরও লেগে যাবে নেক্সট ক্লাসে, আজকে যদি না আগায়। হ্যাঁ, না ব্রেক হবে না। দুইটাতে আসেন নাই আপনারা? আমার ওই স্পাই আছে তো, 2:35 যখন বাজে তখন আমি ফোন দিয়েছিলাম, তখন আসছিল 7 থেকে 8 জন। তখন কয়জন ছিলেন? আচ্ছা, ওনাকে গুনে দেবেন তাহলে, আমি যখন বলবো তখন বলে দেবেন। দেরি হবে, আমরা কিছু বলার সুযোগ পাইনি। না না, ক্লাসও অফ হবে না, ব্রেকও পাবে। কোথায় যাচ্ছে? সুপার অ্যাডমিনে যান। সুপার অ্যাডমিনে, সুপার অ্যাডমিন ঠিকই তো আছে। প্রবলেম কি হচ্ছে? আপনি কি এক্সটেনশন SPX দিয়েছিলেন? এক্সটেনশন প্রবাবলি SPX, আপনি রিডাইরেক্ট করলে অটোমেটিক এক্সটেনশন বসিয়ে দেয়। আপনার অ্যাডমিন মাস্টার নামে কোনো পেজ তৈরি করা আছে? সুপার অ্যাডমিন কন্ট্রোলারটা এখানে করেছেন কেন? কন্ট্রোলার তো কন্ট্রোলার
আচ্ছা, এবার আমরা ডেটাবেজে যাই। হ্যাঁ, ছোট্ট একটা ডেটাবেজ টেবিল তৈরি করি। localhost php myadmin, আমাদের একটা ডেটাবেজ আছে মোস্ট প্রবাবলি, আছে না? ব্লক ব্যাচ 10 নামে। এখানে আমরা একটা টেবিল বানাবো, tbl admin, admin id কোন পেজ কোথাও ভুল করেছেন, নিয়ে আসেন। আচ্ছা, আমি একটা টেবিল বানাতে বলি, সবাই বানিয়ে ফেলেন। টেবিলটার নাম হবে tbl underscore admin। ওখানে 4টা ফিল্ড হবে, আইডি, অ্যাডমিন আইডি, অ্যাডমিন ফুল নেম, অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, অ্যাডমিন পাসওয়ার্ড, নাম্বার অফ কলাম 4। হ্যাঁ, আইডি প্রাইমারি। আপনাকে তো প্রথমে যেতে হবে কোথায়, লগইনে, চেক লগইন। সে রিডিরেক্ট করছে, এটা সুপার অ্যাডমিন স্মল লেটারে হবে, কন্ট্রোলার ফাইল নাম বলবেন। তারপরে চলে যাবে সুপার অ্যাডমিনে, এখানে ইন্ডেক্স ফাংশনটা অটোমেটিক পাসওয়ার্ড কত বড় দিব? varchar 32 দেন। হ্যাঁ, অ্যাডমিন আইডি, এটা ইন্টিজার, আমি 2 রাখছি। এটা অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি বলে দিচ্ছি, ইন্ডেক্স প্রাইমারি অটো ইনক্রিমেন্ট। অ্যাডমিন ফুল নেম, 2 মানে কি 99। অ্যাডমিন নেমই রাখি, varchar 50 বলছি। অ্যাডমিন ইমেল অ্যাড্রেস varchar 100 বলছি। অ্যাডমিন পাসওয়ার্ড varchar 32 বলছি। সেভ। ইমেল অ্যাড্রেস 100, varchar 100। তো আমার একটা ডেটাবেস টেবিল হলো, রাইট? হচ্ছে না? একটা ডেটাবেস টেবিল হচ্ছে। আচ্ছা, এবার যেটা করতে হবে যে আমাদের ডেটাবেসে আমি একটা ইউজার, এখান থেকেই ডেটাবেস থেকে ম্যানুয়ালি একটা ইউজার ইনফরমেশন ইনসার্ট করব। ঠিক আছে, ইউজার ইনফরমেশন এখান থেকে ইনসার্ট করব। দেখেন, আমি ডেটাবেস টেবিলে আছি, tbl অ্যাডমিনে। এবার আমি ইনসার্ট বলছি অ্যাডমিনের নেম, শাহিল আলম লিখছি। এই যে টেবিলের উপরে গিয়ে ইনসার্ট বাটনটা প্রেস করেন। হ্যাঁ, ইনসার্ট, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড আমি দিচ্ছি 1 2 3 4 5 6। ওকে, আচ্ছা, এটাকে আমি একটু হ্যাশ করে রাখছি, সিকিউর করে রাখছি, MD5। হ্যাঁ, আইডি আমি দিব না। হ্যাঁ, আইডি আমি দিব না। আইডিটা তো অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি করেই রেখেছি, তাই তো? হ্যাঁ, গো দিয়ে দেন। তারিখে ক্লাস হয়েছে, তারপর ক্লাস হয় নাই। 31 তারিখের পরে আজকে আবার না, না কালকে ক্লাস হবে না।
ওইটাই আমি আলোচনা করতে গিয়েছিলাম, এসে বলি নাই। কালকের ক্লাসটা বৃহস্পতিবার হবে। হ্যাঁ, মঙ্গলবারে ক্লাস হবে। ওইটাও মেকআপ করবো নর্মাল টাইম। শিফট হয়েছে, হ্যাঁ দুইটার একটু পরে আসবে, একটু পরে আসবেন, একটু পরে আসবেন। 2:30 exact time, 2:30 to 5:30. ডাটা দিয়েছি, দেন গো। এই যে MD5 করে দিলাম না ডেটাবেসের মধ্যে, ডেটাটা সিকিউর হয়ে থাকে। দেখেন আইডি অটোমেটিক 1 হয়ে গেছে না? নাম দিয়েছি, ইমেল অ্যাড্রেস দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি। পাসওয়ার্ডটা আমি মনে রাখবো, ইমেল অ্যাড্রেস আমার মনে রাখতে হবে। স্যার পাসওয়ার্ডটা কি করে দিয়েছেন? MD5 করে দিয়েছি। আমরা দিলাম তো 1 to 6, কিন্তু এখানে তো অনেক কিছু দেখা যাচ্ছে। ওই যে MD5 মানে কি? স্যার আমরা তো MD5 এটাকে এনক্রিপ্ট হয়ে গেল না? রেকর্ডিং এ দেখিয়েছিলাম মনে হয়। এটা আবার এডিট করে দেবেন না? রতে দেখাই নাই? রতে দেখাই নাই? আচ্ছা যাই হোক, যদি না দেখাই ঠিক আছে, সমস্যা নাই। এনক্রিপশন একটা ফাংশন আছে ডেটাবেজে, দুটো এনক্রিপশন ফাংশন আছে, MD5 আর SHA-1, SHA-1। MD5 32 ডিজিট রিটার্ন করে, আপনি যাই দেন না কেন। আপনি যদি 1 ও দেন, এটা 32 ডিজিট বানিয়ে ফেলবে, রাইট? আপনার মনে রাখার দরকার নেই সেই মনে রাখতে। আপনার মনে রাখতে হবে আপনি যা দিয়েছেন। আপনি 1 দিয়েছেন, 1টাই মনে রাখবেন। পরে যখন আমি ম্যাচ করব, 1 কে আবার MD5 করব, দেন ম্যাচ করাবো। বোঝা যাচ্ছে? ডেটাবেসটা চুরি হলেও কি এটাকে বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি পাসওয়ার্ডটা কি। কোনোভাবেই না, এটার কোনো ডিক্রিপশন নেই। ওটা 42 ডিজিট রিটার্ন করে। ডেটাবেস নিয়ে আবার এডিট করে অন্য কোনো কিছু বসায় আবার এডিট করে। সাইবার টেক্সটের মেকানিজম বসানো আছে। হ্যাঁ, সাইবার টেক্সটের মেকানিজম বসানো আছে। এর একটা অ্যালগরিদমই আছে, জাস্ট এনক্রিপ্ট করে, ডিক্রিপ্ট করে। আলাদা একটা অ্যালগরিদম, সে শুধু এনক্রিপ্ট করে ফেলে, ডিক্রিপ্ট করে না। কারণ এনক্রিপশনটা ওয়ান ওয়ে এনক্রিপশন বলা হয় এটাকে। হ্যাঁ, আপনি যদি ভুলে যান, এটা ডিক্রিপ্ট করার কোনো উপায় নেই। ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দিয়েছি, যখন আমি দেখাই তখন কিন্তু এদিকে চুপ করে তাকিয়ে থাকতে হবে। না, আপনার প্র্যাকটিস হচ্ছে আমি যখন দেখাবো তখন আপনি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন, আপনার মনিটরের দিকে, আর আমি যখন বাদ দিব তখন আমার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন। এখান থেকে আসতে হয় এভাবে। এই যে ইনসার্ট উইন্ডো আসছে, আমি কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে, এই যে ড্রপ ডাউন আছে না, এটা ফাংশন উইন্ডো বলা হয়। MD5 সিলেক্ট করে এখানে এটা দিয়েছি, রিয়েল পাসওয়ার্ডই বসছে। না, আপনার এনক্রিপশনের জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে MD5 আর একটা SHA-1। বাকিগুলো ডিফারেন্ট। হ্যাঁ, বাকিগুলো শুধু সবাই এনক্রিপশনের জন্য না। এই লোয়ার কেস, আপার কেস, ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং, এর বিভিন্ন ধরনের ফাংশনালিটির মধ্যে আছে। এটা ডেটাবেস ফাংশন বলা হয়। এটা এনক্রিপশন ফাংশন, কোনো কিছুকে এনক্রিপ্ট করে ফেলে, 32 ডিজিটে কনভার্ট করে ফেলে। SHA-1 আছে, এই যে SHA-1, এটা 42 ডিজিট রিটার্ন করে। 42 না, আপনি কিন্তু ওই হ্যাশ কোডটাই দেখবেন। তাহলে সেই ক্ষেত্রে স্যার অ্যাডমিন কিভাবে? মানে আমি এখন পাসওয়ার্ড দিলাম, আমি চাচ্ছি এটা মানে ওই পাসওয়ার্ডটাই আবার সে রিটার্ন চাচ্ছে। না, আপনার এটা ডিক্রিপ্ট করার কোনো ওয়ে নেই, আপনাকে ওটা মনে রাখতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ নতুন করে আপডেট করে নিতে হবে। আবার টাকা দিতে হবে। আপনি আইডি দিয়েছেন, আইডি দেওয়া যাবে না, আইডিটা তো অর্ডার আইডিটা আবার একটা নতুন অ্যাডমিন খুলে আবার আইডি দেওয়া যাবে। আপনি কিন্তু
জিরো হয়ে যাচ্ছে কেন? কারণ এটা প্রাইমারি কি করা নেই, বুঝতে পেরেছেন? আপনি সামান্য প্রাইমারি কি করেন না, এটাকে প্রাইমারি কি করে দিতে হবে, প্রাইমারি কি এবং অটো ইনক্রিমেন্ট বলে দিতে হবে। প্রাইমারি কি করলেন না, প্রাইমারি কি করলেন না, অটো ইনক্রিমেন্ট আপনি করেন না, অটো ইনক্রিমেন্ট এটাই করলেন। আচ্ছা, এটা তো গেল আমরা ম্যানুয়ালি ডেটাবেজে ডেটা ইনসার্ট করেছি। এবার এই ডেটাবেজের ডেটার সাথে আমাকে ম্যাচ করাতে হবে। ক্লায়েন্ট এন্ড থেকে যে ইউজার আইডি পাসওয়ার্ড ইউজার দেবে ওটা এক জায়গায় রেখে কন্ট্রোলার থেকে মডেলে থেকে ম্যাচ করে দেন আবার কন্ট্রোলারে এসে চেক করতে হবে যে অ্যাকচুয়ালি ডেটা আছে কিনা। MD5 কি 1 কি অলওয়েজ একই? সবাইকে সব সময় একই ভাবেই করে। আমি যদি 1 কে না ভ্যালু যদি চেঞ্জ করতাম, সে এখন সে 1 কে ABC বানিয়ে রাখে, আর 1 কে যদি পরবর্তীতে কখনো আমি যদি 1 দেই, মানে CDE যদি করে, তাহলে ম্যাচ করাতে পারবো না তো। 1 কে অলওয়েজ সে ABC করবে। তাহলে তো ডিক্রিপ্ট করা সহজ। কিভাবে? আপনি যদি মারতে থাকে, এই যে এনক্রিপশন আমার যে ধরেন 6 ডিজিট, সিম্পলি 6 ডিজিটই বলছি, 1 ডিজিটকে 32 ডিজিট হিসেবে ধরেন, 6 ডিজিটকে পারমুটেশন করে ম্যাচ করানো রিয়ালটা মিনিমাম পসিবল না। আপনি পাসওয়ার্ডটা ম্যাচ করবেন কিভাবে? আমি আবার এটাকে এনডিএফ করে নিয়ে তারপর চেক করব। আমি তো MD5 করে নিব। আমার পাসওয়ার্ড আমি জানি না, আমার পাসওয়ার্ড 126 12345 ওটাকে MD5 করে দেন ডেটাবেসের সঙ্গে ম্যাচ করাবো। ওটা হ্যাং হয়ে যাবে মেশিন, ইম্পসিবল। এর 32 ডিজিট তো আপনি 6 ডিজিটই এটাকে ম্যাচ করাতে পারবেন না। যদি 6 ডিজিটেরও কেউ পাসওয়ার্ড দেয় এবং হ্যাশ করে রাখে, এই MD5 থেকে ডিক্রিপ্ট করার কোনো ওয়ে পাবেন না। আমি যখন আপনাকে পাসওয়ার্ড পাঠাবো, অটোমেটিক তৈরি করেই তো পাঠাবো, কারণ আমি তো জানি না আপনার পাসওয়ার্ড কি। আমি জানি, আমি তো আপনার পাসওয়ার্ডটা সিকিউর করে রেখে দিয়েছি, তাই না? তো এখন আমি যদি পাসওয়ার্ড কেউ ভুলে যায় এবং সে যদি বলে ফরগেট পাসওয়ার্ড, আমার অ্যাডমিনই বললো ফরগেট পাসওয়ার্ড, তাকে তো দিতে হবে সেটা। তো নতুন পাসওয়ার্ড আমরা তাকে তৈরি করে দেব। তাকে যদি এই কোডটা পাঠিয়ে দেই, সে কিছু বুঝবে? ওই যে আমরা একটা পাসওয়ার্ড তৈরি করা ফাংশন দেখেছিলাম না, মনে আছে? র্যান্ড দিয়ে পাসওয়ার্ড তৈরি করে ওই পাসওয়ার্ডটা আপডেট করে রাখতে হবে ডেটাবেসে, যাতে তার কাছে যেটা আমি পাঠালাম ওটা সে ম্যাচ করে লগ ইন করতে পারে। ওকে, কয়েকটা পদ্ধতি আছে যে আমরা যখন পাসওয়ার্ড থেকে চেঞ্জ করতে দিব, পুরনো পাসওয়ার্ড থেকে দিতে হবে, দেন সে আপডেট করবে এক। অথবা তার ইউজার আইডি আমি মেলাবো, যদি ডেটাবেসে ইমেল অ্যাড্রেস ম্যাচ করে তার ইমেলে আমি একটা লিঙ্ক পাঠিয়ে দিব, ওই লিঙ্কে সে ক্লিক করে এসে নতুন পাসওয়ার্ড দিয়ে আপডেট করে নেবে। অনেকভাবেই আসতে পারে। অথবা তার অ্যাডমিন প্যানেলে আমি বলে দিলাম যে তুমি তোমার পাসওয়ার্ড চাইলে চেঞ্জ করে নিতে পারো। না, আমারও তো জানার দরকার নেই। এটা তো ডেটাবেসের সিস্টেমের ব্যাপার। সিস্টেম তো আমরা তো ওইভাবেই তো ডেভেলপ করে রাখছি যে সে যদি ভুল দেয়, সে চেক করবে, আমার ডেটাবেস থেকে বারবার রিটার্ন করবে যে তুমি ভুল ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছ। রাইট, আমরা তো এত কনসার্ন না। আমি কি যদি ফেসবুকের পাসওয়ার্ড আমি ভুলে যাই, ফেসবুক কি আমাকে বলে পাঠায় এটা তোমার পাসওয়ার্ড? পাঠায় না। যাই হোক, আমাকে এখন যেটা করতে হবে, আমি একটু এগিয়ে রাখি। হ্যাঁ, আমাদের ফর্ম থেকে লগইন যে ফর্মটা, এখান থেকে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কন্ট্রোলারে নিতে হবে। আমাদের একটা ইনপুট বক্স হচ্ছে ইউজার নেম, এটাকে আমি অ্যাডমিন আন্ডারস্কোর ইমেল আন্ডারস্কোর অ্যাড্রেস বলছি। login.php তে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস আর নেম আরেকটাকে এটা দিচ্ছি অ্যাডমিন আন্ডারস্কোর পাসওয়ার্ড। ঠিক আছে, অ্যাডমিন ইমেল অ্যাড্রেস আর অ্যাডমিন পাসওয়ার্ড। নাও
আমরা যখন ফর্মটা সাবমিট করব, ফর্ম সাবমিট করলে ডাটাগুলো সব কোথায় চলে যায়? পোস্টে। যেহেতু মেথড ইউজ করি কি আমরা পোস্ট, ঠিক আছে। এখন আমি যদি ওই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড রিসিভ করতে চাই, আমাকে তো এখানে এসে ধরতে হবে, দেন না ডেটাবেজে ম্যাচ করাবো, তাই না? তো আমি রিসিভ করতে চাচ্ছি ডাটাটা, প্রথমে আমি নিব কি অ্যাডমিন ইমেল অ্যাড্রেসে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু আসবে এভাবে, দিস ইনপুট পোস্ট। দেখেন পোস্টে যদি আমরা ক্লিক করি, এটা হচ্ছে একটা ইনপুট ক্লাস, ওকে, ইনপুট ক্লাসের একটা ফাংশন। এখন এই ইনপুট ক্লাসটা কোথায় আছে? আমাদের যে কনস্ট্রাক্টর আছে না, সিআই কন্ট্রোলারের কনস্ট্রাক্টর, এখানে দিস ইনপুট ইনস্ট্যান্স তৈরি করা নেই, এটা অন্যভাবে তৈরি করা আছে, লোড ইনিশিয়ালাইজ করা আছে মূলত, সেটা অটোমেটিকই পায় পুরো ক্লাসের মধ্যে। এটাকে লোড করতে হয় না, ইনপুট ক্লাসটাকে লোড করার প্রয়োজন পড়ে না, ফ্রেমওয়ার্কে অটো লোডেড অবস্থায় থাকে, এটা দিয়ে দিয়েছে বিল্ট ইন। দিস ইনপুট ক্লাসের ইনপুট ক্লাসটা কোথায় আছে একটু খেয়াল করেন, কোরের মধ্যে আছে না, সিস্টেম কোরের একটা ক্লাস ইনপুট, এর একটা ফাংশন হচ্ছে পোস্ট। আমি যদি বলি ইন্ডেক্সটার নাম, আমাদের ফর্মের ফিল্ডের ইন্ডেক্সের নাম কি ছিল? অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, কমা দিয়ে কি লিখবো? ট্রু, রাইট? তাহলে পোস্ট থেকে এই ইন্ডেক্সের ভ্যালু এসে এই ভেরিয়েবলে জমা হবে। এরপরে আবার আমি নিয়ে নিব, রিসিভ করব কাকে? অ্যাডমিনের পাসওয়ার্ড। ঠিক আছে, অ্যাডমিন পাসওয়ার্ডকে, তার মানে আমি এখন যখনই আমাদের যে ফর্মটা আছে ইনপুট বক্স, এখানে যখনই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনটা প্রেস করব, ওকে, লগইন বাটনটা প্রেস করব, এখানে এসে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দুইটা ভেরিয়েবলের মধ্যে চলে আসবে। যে ইমেল ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি দিব, লাইক আমি ইকো করছি $admin email address admin password দেখেন দুইটা ইনপুট বক্সের মধ্যে যা দিলাম সেটা যখন আমি সাবমিট করব, ইমেল অ্যাড্রেসটাকে ইমেল অ্যাড্রেস ভেরিয়েবলে আর পাসওয়ার্ডটাকে পাসওয়ার্ড ভেরিয়েবলে নিয়ে আমি আপাতত এখানে ইকো করেছি কন্ট্রোলারের মধ্যে, এটাকে আমাদের মডেলে পাঠাতে হবে। তো আমি যদি একটা ইমেল অ্যাড্রেস দেই shahil.alom@gmail.com আর পাসওয়ার্ড আমরা যেটা দিয়েছিলাম 23456 লগইন, এটা আমরা এখানে পাচ্ছি, তাই না? ইমেল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ডটা আমরা কোথায় পেলাম? কন্ট্রোলার এর মধ্যে। প্রথম দিন যখন আমরা সিআই আলোচনা শুরু করেছিলাম ওখানে বলেছিলাম যে ডেটাবেজ নিয়ে যতগুলো কাজ হবে বা বিজনেস লজিক যেখানে গিয়ে ইমপ্লিমেন্ট করা হবে সেই জায়গাটার নাম কি? আমাদের মডেল ক্লাস বলেছিলাম না? মডেল ক্লাসের নাম বলেছিলাম, সেই মডেল ক্লাসটা আমাদের এখন তৈরি করতে হবে। কার জন্য? অ্যাডমিন লগইনের জন্য, তাই না? এই কথা বলেছিলাম যে যতগুলো কন্ট্রোলার তৈরি হবে তার নিজস্ব মডেল ক্লাস থাকবে, তাই না? প্রত্যেকটা কন্ট্রোলারের আলাদা আলাদা মডেল ক্লাস থাকবে। আমরা এখন পর্যন্ত কোনো মডেল ক্লাস তৈরি করি নাই, এখন আমরা একটা মডেল ক্লাস তৈরি করার চেষ্টা করব। তো ওয়ার্নিং
ও আচ্ছা, এটা এই যে রিডিরেকশনের জন্য এক্সিট দেন নাই, এক্সিট দেন নাই আপনারা, এক্সিট দিয়ে দেন। এক্সিট দিলেও স্যার রিডিরেক্ট হয়ে যাবে না, এক্সিট দিলে তো রিডিরেক্ট হবে না। এক্সিট এমন একটা ফাংশন, ওখানে কম্পাইলার বসে যাবে, স্টাক হয়ে যাবে, কম্পাইলারের সামনে যাবেই না। রিডিরেক্ট অফ করে দিলে তাহলে আমার দেখা যাবে। আমি এক্সিট না দিলে রিডিরেকশনে এরর আসবে, কারণ ইকো থাকলে রিডিরেক্ট করতে পারে না সে। না, ব্রেকের মতো, ব্রেক দেখতে ওটা কোনো মেজর ইস্যু না, সমস্যা নেই। স্যার মডেলটা নিয়ে মডেল কোথায় থাকে? ডেটাবেজের পাশে না, এমভিসি, বাট আমরা কিভাবে বলেছিলাম এটাকে? ভিসিএম, একজনের মনে আছে? আমরা এমভিসি এটাকে বলেছিলাম না এভাবে, সামনে থাকে ভি, মাঝখানে থাকে সি, আর এখানে থাকে কি এম, যার পাশে থাকে আমার। তার মানে আমি তো এটাকে বাইপাস করে যেতে পারবো না, না আমাকে যেতে হবে কি মডেলিং ডেটাবেজের কাছে যাবে এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করবে, তাই না? ডেটাবেজ রিলেটেড যত কিছু থাকবে সব পাবে মডেলে, সব মডেলে। আচ্ছা, তো আমি এই যে মডেলস নামে একটা ফোল্ডার আছে, এখানে একটা ফাইল তৈরি করব, পিএসপির ক্লাস মডেলস ফোল্ডারের মধ্যে। মডেলসে, হ্যাঁ কন্ট্রোলার না, মডেলস অ্যাপ্লিকেশনের ভেতরে মডেলস নামে একটা ফোল্ডার আছে, একটু খেয়াল করেন। মডেলসে গিয়ে আমি একটা মডেল তৈরি করব, অ্যাডমিন লগইন, হ্যাঁ এটা একটা ক্লাস, কন্ট্রোলার নেম, তারপরে আন্ডারস্কোর দিয়ে মডেল লিখতে হয়, একটা স্ট্যান্ডার্ড। যেমন কন্ট্রোলারের নাম কি এবিসি, তাহলে মডেলের নাম কি হবে এবিসি আন্ডারস্কোর মডেল। কন্ট্রোলারের নাম ওয়েলকাম, সো মডেলের নাম ওয়েলকাম আন্ডারস্কোর। কন্ট্রোলারের নাম অ্যাডমিন লগইন, অ্যাডমিন আন্ডারস্কোর লগইন, মডেলের নাম অ্যাডমিন আন্ডারস্কোর লগইন আন্ডারস্কোর। ঠিক আছে, কারণ আমি অ্যাডমিন কন্ট্রোলারের জন্যই কিন্তু অ্যাডমিন মডেলটা তৈরি করছি। দেন ফিনিশ। এখানে এসে সিকিউরিটিটা দেওয়ার প্রয়োজন নেই, কারণ ইউআরএল এ কখনোই মডেলকে দেখা যায় না। মডেলের ক্লাসের ওপরে সিকিউরিটি দেওয়ার দরকার নেই, কারণ মডেলকে ইউআরএল এ দেখা যায় না, কিন্তু রুলস সেম। যে এক্সটেন্ড করবে কাকে, অলওয়েজ কন্ট্রোলার না, আরো আছে, হ্যাঁ সিআই। কন্ট্রোলার এক্সটেন্ড করে কন্ট্রোলারকে, মডেল এক্সটেন্ড করে। আচ্ছা, যখনই আমরা নতুন কোনো মডেল তৈরি করব, সঙ্গে সঙ্গে আরেকটা কাজ আমাকে করতে হবে, মাথায় রাখবেন। মডেল তৈরি হলেই আমাকে চলে যেতে হবে কনফিগে, এবং কনফিগের অটো লোডে যেতে হবে। অটো লোডে গিয়ে একদম নিচের দিকে এসে লাইন নাম্বার 112 মডেলের ভেতরে একটা ওই মডেলটা লোড করে দিতে হবে, সিঙ্গেল কোট ইউজ করে। আমাদের মডেলের নাম কি, অ্যাডমিন আন্ডারস্কোর লগইন আন্ডারস্কোর, ওই মডেলটা দিয়ে দিতে হবে। পরে যখন আরেকটা মডেল করব, তখন কমা দিয়ে আবার আরেকটা মডেলের নাম লিখতে হবে। যখন আরেকটা মডেল হবে, কমা দিয়ে আরেকটা মডেলের নাম। আপাতত মডেল কয়টা, একটা, এটা লোড করে নেবে। হ্যাঁ, মডেল তো একটা ক্লাস, তাই না? এটা একটা ফাইল তো হতেই হবে, রাইট? ফাইলের নাম, হ্যাঁ ফাইলের নামটা দিতে হয়েছে। নাইস। এখন মডেলের ভেতরে যে ফাংশনগুলো হবে সেটা আমার ডিফাইন করা, আমি যে নাম দিব সেই নামেই ফাংশনগুলো হবে আর কি। এখন আমি কি নামে ফাংশন দিব, কি আমার দরকার, তার উপরে বেস করে
অ্যাডমিন লগইন থেকে আমরা মূলত যে কাজটা এখন করব যে ইউজার আইডি পাসওয়ার্ডটা মডেলে আমাকে পাঠাতে হবে ডেটাবেজে এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা ম্যাচ করে কিনা সেটা চেক করার জন্য। ডেটাবেজে ইউজার আইডি পাসওয়ার্ডটা ম্যাচ করে কিনা সেটা চেক করার জন্য আমাদের মডেলে পাঠাতে হবে, তাই না? মডেলের কোনো একটা ফাংশনের কাছে, যেহেতু আমরা ওপি কনসেপ্টে আছি, অবশ্যই কোনো ক্লাসের ফাংশন কল করার জন্য তার অবজেক্ট দরকার পড়বে, পারবে না? মডেল তো একটা ক্লাস, ওই ক্লাসের ফাংশন কল করার জন্য তো আমার অবজেক্টের দরকার পড়বে। ওন ক্লাস অবজেক্ট কি? দিস। এখন ওই মডেলের অবজেক্টটা কিভাবে তৈরি করব, কোথায় পাবো? মডেলের অবজেক্ট অটোমেটিক তৈরি হয়ে গেছে যখনই আমরা এটাকে অটোলোডে রেখেছি। এবং কি হয়েছে অবজেক্টটা? ফাইলের নাম। ফাইলের নামটা দিয়েছি না, অ্যাডমিন লগইন মডেল নামে একটা ফাইল নেম আমরা অটোলোডে মডেল ফোল্ডারে দিয়ে দিয়েছি। সো অবজেক্টটা ওই নামেই হবে, অ্যাডমিন আন্ডারস্কোর লগইন আন্ডারস্কোর। দিস হচ্ছে ওন ক্লাস অবজেক্ট, এটা হচ্ছে আমার ওই মডেল ক্লাসের অবজেক্ট। এবার তার ভেতরকার ফাংশন, যে লাইক চেক লগইন ইনফো, এই ফাংশনটা আমাদের লিখতে হবে কোথায়? মডেলে। বাট এই ফাংশনটা কি নিয়ে যাবে? দুইটা প্যারামিটার, অ্যাডমিন ইমেল অ্যাড্রেস আর অ্যাডমিন পাসওয়ার্ড, ঠিক আছে? তো এই ফাংশনটা চেক লগইন ইনফো ফাংশনটা আমরা লিখব কোথায়? হোস্ট না, আমি তো ভেরিয়েবলে নিয়ে নিয়েছি, এই জন্য ভেরিয়েবল দিয়েছি। মডেল, হ্যাঁ এটা তো আমরা এমভিসি তে আছি না, এমভিসি তে আছি, সো এমভিসি রুলস ফলো করছি। আচ্ছা, এবার আমরা অ্যাডমিন লগইন মডেলে যাচ্ছি, যেখানে একটা পাবলিক ফাংশন হবে এবং ফাংশনের নাম কি? অ্যাডমিন লগইন চেক লগইন ইনফো। এখানে এসে আমাদের এসকিউএল কমান্ড লিখতে হবে, এসকিউএল কমান্ড লিখতে হবে এবং এসকিউএল কোয়েরি ডেটাবেসে রান করাতে হবে। দেন রেজাল্টটা থাকলে রেজাল্ট রিটার্ন করাতে হবে, তাই না? তো দুইভাবে কোয়েরি লেখা যায়। এক, আপনি কি ধরনের ডেটাবেস ইউজ করছেন ফ্রেমওয়ার্কে, দুইভাবে কোয়েরি লেখা যায়। আপনি কি ধরনের ডেটাবেস ইউজ করছেন তার উপর বেস করে কমান্ড লিখবেন। যদি ওরাকল লিখেন ওরাকল কমান্ড লিখতে হবে, যদি এসকিউএল কমান্ড এসকিউএল ডেটাবেস ইউজ করেন মাই এসকিউএল, তখন মাই এসকিউএল এর কমান্ড লিখতে হবে, রাইট? আপনি যদি পোস্টগ্রি ইউজ করেন পোস্টগ্রি কমান্ড লিখতে হবে। আমাদের ডেটা ম্যাচ করতে হবে, তাই না? আমরা ইউজ করছি কি? মাই এসকিউএল, সো আমাদের মাই এসকিউএল এর কমান্ড লিখতে হবে। বাট আমি যদি আমার এই সফটওয়্যারটা যেটা তৈরি করছি যে কোনো ডেটাবেস কম্পিউটেবল করতে চাই, যে কোনো ডেটাবেস লাইক ওরাকল, এমএস এসকিউএল, মাই এসকিউএল আর পোস্টগ্রি, তাহলে ফ্রেমওয়ার্কের একটা নির্দিষ্ট কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে যার নাম হচ্ছে অ্যাক্টিভ রেকর্ডস কোয়েরি সিনট্যাক্স। অ্যাক্টিভ রেকর্ড কোয়েরি সিনট্যাক্স, যা ফাংশন বেসড কোয়েরি বলা হয়। তো সেক্ষেত্রে আমার ওই সফটওয়্যারটা যে কোনো ডেটাবেস কম্পিউটেবল হবে। আমার সফটওয়্যারের সঙ্গে যদি আমি ওরাকল ডেটাবেস অ্যাড করে দিই কাজ করবে, এমএস এসকিউএল দিলে এমএস এসকিউএলও কাজ করবে, মাই এসকিউএল দিলে মাই এসকিউএলও কাজ করবে। শুধু আমাকে কমান্ড লিখতে হবে কার? অ্যাক্টিভ রেকর্ডসের, মানে ফ্রেমওয়ার্কের কমান্ডিং রুলস আমাকে ফলো করতে হবে, ঠিক আছে? আবার আমি চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজও এখানে লিখতে পারি। ওকে, সো প্রথমের দিকে অ্যাক্টিভ রেকর্ডসে আমি লিখবো, তারপর মাই এসকিউএলও আমি শেখাবো। ওকে, তো অ্যাক্টিভ রেকর্ডসের কোয়েরিগুলো ফাংশন বেসড কোয়েরি, আমাকে বারবার ফাংশন লিখতে হয়, এভাবে লিখতে হয় যদি কোনো কিছু সিলেক্ট করতে চাই ইউজিং কন্ডিশন, তাই না? এখানে দুইটা কন্ডিশন হবে না, হোয়ার কন্ডিশন হবে না দুইটা? দেখেন আমি এভাবে লিখবো। যদি এসকিউএল লিখি তাহলে কিভাবে লিখবো, আর অ্যাক্টিভ রেকর্ডস লিখলে কিভাবে লিখবো, দুভাবে লেখার চেষ্টা করছি। সিলেক্ট স্টার ফ্রম TVL admin where admin email address equal
কোটেশনের মধ্যে ডলার অ্যাডমিন ইমেল অ্যাড্রেস and admin password equal কোটেশনের মধ্যে ডলার অ্যাডমিন পাসওয়ার্ড। এটা হচ্ছে এসকিউএল, এটা MySQL এর কমান্ড আমি লিখেছি। ওকে, আচ্ছা আমরা যদি MySQL চাই এই স্টাইলে লিখব। আর এরপরে আমি অ্যাক্টিভ রেকর্ডস লিখছি। এই কোয়েরিটা কিভাবে অ্যাক্টিভ রেকর্ডসে লিখতে হয়, রাইট? দিস ডিবি সিলেক্ট স্টার, ডেটাবেজের কানেকশন আগে থেকেই করা আছে না, এই যে ডেটাবেজ ফাইলের মাধ্যমে দিস ডিবি from TBL where কি হবে? অ্যাডমিন ইমেল অ্যাড্রেস কমা দিয়ে কি হবে? অ্যাডমিন ইমেল অ্যাড্রেস where হ্যাঁ আমি অ্যাক্টিভ রেকর্ডস লিখছি। ওকে, অ্যাডমিন পাসওয়ার্ড। দেখেন এখানে ওখানে যেরকম ইকুয়াল লিখেছিলাম এখানে ইকুয়াল না, এখানে সেমিকোলন। এটা হচ্ছে ডেটাবেস ফিল্ড নেম আর এটা আমার ভেরিয়েবল নেম। এটা হচ্ছে ডেটাবেস ফিল্ড নেম, এটা আমার ভেরিয়েবল নেম। ঠিক আছে? দিস ডিবি সিলেক্ট স্টার ফ্রম টিবিএল অ্যাডমিন হোয়ার, দুইবার হোয়ার লিখেছি, রাইট? তো দিস, এরপর যেটা আমাকে করতে হবে, এটা তো আমার এসকিউএল হলো, রাইট? কোয়েরি, হ্যাঁ কোয়েরি রেজাল্টের মধ্যে আমাকে এভাবে লিখতে হবে দিস ডিবি গেট। এই ফাংশনটা যখনই লিখবো তখন কি এই কোয়েরিটা অটোমেটিক ডেটাবেসে এক্সিকিউট হবে এবং রিসোর্স লোকেশন এখানে পাঠিয়ে দেবে। নরমালি কি রিসোর্স লোকেশন পাঠায় না এসকিউএল কমান্ড দিয়ে রান করালে? বাট আমি যদি এটা বাদ দিয়ে এটাকে অফ করে এসকিউএল রান করাতে যেতাম তখন আবার একটু ডিফারেন্ট সিনট্যাক্স লিখতে হতো। এটা আমি নেক্সট ডেতে দেখাবো কিভাবে লিখতে হবে, এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে? এরপর রেজাল্ট ইকুয়াল কোয়েরি রেজাল্ট রিটার্ন করবে কি বলেন তো? এটা কি অনেকগুলোরও রিটার্ন করবে নাকি একটারও রিটার্ন করবে? একটারও রিটার্ন করবে। একটারও রিটার্ন করার জন্য এখানকার ফাংশন হচ্ছে রো। আমরা দুইটা ফাংশন দেখব, একটা হচ্ছে রো ফাংশন আর একটা রেজাল্ট ফাংশন। রেজাল্ট ফাংশনটা কখন কল করব? যখন কোনো কোয়েরি একের অধিক রো ডেটাবেস থেকে রিটার্ন করবে তখন রেজাল্ট ফাংশনটা কল করতে হবে। আর যখন কোনো কোয়েরি ডেটাবেস থেকে একটা রো রিটার্ন করবে, আমি তো জানি যে একটা করবে না একের অধিক করবে, তার উপর বেস করে এখানে ফাংশনটা লিখতে হবে। এরপরে এই যে রেজাল্টটা হলো রিটার্ন করব। ঠিক আছে, আমি অ্যাক্টিভ রেকর্ডস কোয়েরি সিনট্যাক্স লিখেছি। প্রথমে এসকিউএল, তারপরে গেট, তারপরে ফাংশন। হ্যাঁ হ্যাঁ ক্লাস ওকে। দেখেন দিস ডিবি গেট, গেট ফাংশনটা কি করবে? এই কোয়েরি যে রেজাল্টটা এক্সিকিউট করবে, ডেটাবেসে যেটা এক্সিকিউট করবে, আমরা কি বলি? কোনো কিছু রিটার্ন করে না সিলেক্ট ফাংশন? রিটার্ন করবে কি?
রিসোর্স লোকেশন, আমরা কি কোন একটা এসকিউএল কমান্ড লেখার পর কি করি, মাইস্কিউএল কোয়েরিতে দিলে রিসোর্স লোকেশন আসে না, তারপর ওই রেজাল্টটা ফেচার এর মাধ্যমে কি করি, বারবার কল করে আমরা ডিসপ্লে করি। এখানে সেটা আর করার প্রয়োজন নেই, আমাকে হোয়াইল লুপ চালানোর দরকার নেই, এটা নিজেরাই চালিয়ে রেখেছে, আমাদের পিওর ডাটা সে রিটার্ন করবে ফ্রেমওয়ার্কে। এটা হচ্ছে রিসোর্স লোকেশন। আমরা বলছি রিসোর্স লোকেশন ধরে যখন রো ফাংশন কল করব, একটা রো থাকলে একটা রো নিয়ে আসবে, আর যদি রেজাল্ট ফাংশন কল করি তাহলে যদি ওখানে একের অধিক রো থাকে সবগুলো রোই সে রিটার্ন করে দেবে। যা রিটার্ন করবে সেটা রাখবো কোথায়, রেজাল্ট, সেটা একটা অ্যারে। যদি আমি যেহেতু আমি রো রিটার্ন করেছি এটাও একটা অ্যারে, রাইট? আর ওই অ্যারেটাকে আমি এখন রিটার্ন করে দিচ্ছি যেখান থেকে কল হয়েছে। কল হয়েছে কোথা থেকে, অ্যাডমিন লগইন থেকে। তাহলে রিটার্ন করা ডাটাটা আমার এখানে রিসিভ করতে হবে, একটু খেয়াল করেন। রিটার্ন করা ডাটাটা আমি এখানে রিসিভ করলাম। এখন আমি চেক করি যে এখানে রেজাল্টের মধ্যে ডাটা অ্যাকচুয়ালি আসছে কিনা। চেক করি এবার, দেখেন ইনভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছি, ফাংশন ফ্রম ফাংশন খুঁজে পাচ্ছি। অবজেক্ট দিয়ে দেন। দেখেন ব্ল্যাঙ্ক অ্যারে, বাট আমি যদি ভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড দেই shahil.alom@gmail.com login স্টিল ব্ল্যাঙ্ক। কারণ আছে, কারণ আমি যখন এই যে আমি 1 2 3 4 5 6 দিয়ে চেক করছি, বাট আমাদের ডেটাবেজে কি করা আছে, হ্যাশ করা আছে না, MD5। তো এই হ্যাশ পিএসপি তেও MD5 নামে ফাংশন আছে। ডেটাবেজ MD5 যা করে পিএসপির MD5 100% তাই করে। দুইটা অ্যালগরিদম সেম, ঠিক আছে, অ্যালগরিদম সেম। তো এবার চেক করি, তো আমাদের MD5 করেই তো চেক করতে হবে নাকি। shahil.alom@gmail.com/1 2 3 4 5 6 ভ্যালু আসে, তার মানে রেজাল্টের মধ্যে আমার এই ভ্যালুগুলো আছে। এখন ঘটনা হচ্ছে আমি চেক করতে গেলাম আছে কি নেই, ভ্যালু তুলে আনলাম কেন, মানে এক ঢিলে দুই পাখি মারার মতো কাজ তাই করেছি। যে চেকিংও হয়েছে, যদি ডেটাবেজের সঙ্গে ম্যাচ করতে না পারে তাহলে কি ডাটা পাঠাবে, আমি ম্যাচ করে ডাটা তুলে এনেছি, তার মানে ম্যাচও হয়েছে, ডাটাও আসছে আমার কাছে। কে লগ ইন করছে আমাকে জানতে হবে না, কি তার আইডি সেটা আমাকে তো জানতে হবে কে লগ ইন করছে, আদারওয়াইজ আমি তো আইডেন্টিফাই করতে পারবো না কাকে লগ ইন করালাম। বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন যে কাজটা করতে হবে অনেকাংশ হয়ে গেছে। এখানে আমাকে কন্ডিশন দিতে হবে, ইফ সেটের দরকার নেই, এটা তো অ্যারে। দেখেন যদি রেজাল্টের মধ্যে ভ্যালু থাকে চলে আসবে কোথায়, সুপার অ্যাডমিনে। আর রেজাল্টে ভ্যালু না থাকলে যদি রেজাল্টে ভ্যালু না থাকে রিডিরেক্ট করবে ওই এই কন্ট্রোলারই তো admin_login, এটা কল করে দিলেই তোমার ইন্ডেক্স ফাংশন কল হয়ে যাবে এবং লগইন পেজটা দেখিয়ে দেবে। বোঝা যাচ্ছে? দেখেন আমি এখন যদি ইনভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড দেই shahil@gmail.com login
এই যে ওই যে অ্যারে প্রিন্ট করা আছে, ইকো থাকলে রিডিরেক্ট হয় না। কোনো কিছু যদি ইকো করা থাকে রিডিরেক্ট ফাংশন কাজ করে না, হেডার এক্সেপশন দেয়, এটা মনে রাখবেন সবসময়। আবার এখানেই ফেরত আসে, আমাদের এখানে একটা এক্সেপশন দিতে হবে, মেসেজ দিতে হবে, এটা আমার সেশনের ক্লাস নেক্সট ক্লাসে দেখব। কোড আপনি দেখতে পারবেন, হ্যাঁ পরে দেখতে পারবেন। আমি যদি ভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড দেই, লগইন, ভ্যালিড দিলে আমি লগইন, আর যদি ইনভ্যালিড হয় জাস্ট স্ট্রাকচারটা দাঁড়িয়েছে, এখন এর মধ্যে সিকিউরিটি দেওয়া হয় না, কে লগইন করলো আমরা জানি না, শুধু ফরম্যাটটা আমি আজকে দাঁড় করালাম। নেক্সট ক্লাসে সেশনের উপরে আলোচনা হবে, দেন আবার এখানে আমরা ব্যাক করব, এখানে সেশন ইমপ্লিমেন্ট করব। ওকে, আমি দিয়ে দিচ্ছি পুরো কোডই দিয়ে